আচ্ছা, তো সবাইকে আবারও গুড মর্নিং। তো আমরা চতুর্থ মাসের 12th ক্লাস আজকে করছি। আগামী আবার কিবারে ক্লাস আছে তোমাদের? শনিবার, তাই তো? হুম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, এবার শনিবার ক্লাস আছে, 5th মাসের ক্লাস শুরু হবে। আর আমরা পড়ে শেষ করলাম গত ক্লাস পর্যন্ত ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, তাই না? হুম। জি স্যার। আচ্ছা, দাঁড়া একটু অপেক্ষা করো তো, আমি একটু কাজ করে নিই। আচ্ছা, তাহলে আমরা পড়ছিলাম গতদিন পর্যন্ত হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার। তো কী অবস্থা এটা সবার? আমরা কি সামারিটা আমরা একটু পড়েছি, বলো তো? জি স্যার। স্যার, আচ্ছা, তো ভেরি গুড। কারো কোনো সমস্যা থাকলে বলো, আর যদি সমস্যা না থাকে তো আমরা আজ থেকে প্রোজ পড়া শুরু করব। প্যারাফ্রেজ, সমস্যা নাই স্যার। প্যারাফ্রেজ, সামারি বা অন্য কোনো কিছুতে সমস্যা থাকলে বলবা। আচ্ছা, তো মনে হয় কারো সমস্যা নেই। তাহলে আমরা আমাদের পোয়েট্রিটা আপাতত শেষ করলাম। এখানে আমরা লিটারি টার্মস, প্রোজোডিক টার্ম থেকে শুরু করে একদম 20টা পয়েম পড়ে ফেলেছি। আর ইতোমধ্যে আমরা কিন্তু পয়েমের জন্য যে আলোচনা সেগুলো কিন্তু আমাদের শুরু হয়ে গেছে, ঠিক আছে? হুম, মানে কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি, তোমরা একটু পড়ে নিবা। 12 তারিখ পর্যন্ত সনেট 18-এর দেওয়া আছে, এগুলো পড়ে শেষ করবা। যদি কোনো সমস্যা থাকে সেগুলো নিয়ে আমরা 12 তারিখে আলোচনা করব। আর এদিকে একটা টেস্ট নেওয়ার কথা আছে 2 মে। ওকে, তাহলে আমরা প্রথমেই আমরা কোনটা পড়বো বলছিলাম গত ক্লাসে? অফ স্টাডিজ। অফ সেলফ স্টাডিজ, স্টাডিজ। তাই তো? তাহলে অফ স্টাডিজ আমরা শুরু করব আজকে। প্রোজের ভিতরে আমাদের নন ফিকশন অফ স্টাডিজ। আচ্ছা, তাহলে আমরা পড়তে যাচ্ছি যে প্রোজটি, তার নাম হচ্ছে অফ স্টাডিজ এবং এটা লিখেছেন হচ্ছে ফ্রান্সিস বেকন, তাই তো? হুম, ফ্রান্সিস বেকন, তিনি একজন রেনেসাস, একজন মানে কি বল রাইটার। রেনেসাস হচ্ছে একটা আন্দোলন বা মুভমেন্ট, যে মুভমেন্টের মাধ্যমে ধর্মীয় প্রভাব থেকে, ধর্মীয় যে গণ্ডিবদ্ধ ভাব, সেই ভাব থেকে মানুষ উন্মুক্ত হয়েছিল বা মুক্তি পেয়েছিল, ঠিক আছে? তো মানুষ আগে এমন অবস্থা ছিল, আমরা সেকেন্ড ইয়ারে মেনলি যেগুলো পড়বো। দেখো, রেনেসাঁস বলতে কি বোঝায় আমরা একটু দেখে নিই, কারণ এই কথাগুলো আসবে যেহেতু। দেখো, রেনেসাঁ বলতে কি বোঝায়? রেনেসাঁ বলতে বোঝায়, দেখো, মিনিং হচ্ছে রিবার্থ। এটা হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, ঠিক আছে? রেনেসাঁ হচ্ছে একটি ফ্রেঞ্চ ওয়ার্ড, যার ইংলিশ মিনিং হচ্ছে কি রিবার্থ। রিবার্থ মানে কি? পুনর্জন্ম। পুনর্জন্ম। হ্যাঁ, পুনর্জন্ম, তাই না? পুনর্জন্ম। পুনর্জন্ম। এবং এটা প্রধানত কখন ঘটেছিল? ওয়াজ আ পিরিয়ড অফ ইউরোপিয়ান হিস্ট্রি রাফলি 14 to 17 সেঞ্চুরি। তো দেখো, 14 থেকে 17, তার মানে কি
আমরা এখানে কিন্তু 16 থেকে 17 পাচ্ছি। অতএব ফ্রান্সিস বেকন কিন্তু এই টাইমের মধ্যেই জন্মেছিলেন বা এই টাইমের মধ্যেই ছিলেন, তাই না? এই জন্য এনাকে বলা হচ্ছে একদম রেনেসাঁস ফিগার। এবং এখানে কি ঘটনা ঘটেছিল দেখো, বাই আ রিভাইভাল অফ ক্লাসিক্যাল লার্নিং অ্যান্ড আর্ট। ক্লাসিক্যাল লার্নিং অ্যান্ড আর্ট মানে হচ্ছে আমরা ক্লাসিক্যাল কিছু রাইটিং পড়ি, যেগুলো তোমরা এখনও হয়তো বা পড়োনি, সেকেন্ড ইয়ারে কয়েকটা পড়বা। যেমন হচ্ছে গ্রিক বা রোমান যে লিটারেচারগুলো আছে, ফ্রেঞ্চ যে লিটারেচারগুলো আছে, সেগুলোকে ক্লাসিক্যাল রাইটিং বলা হয়। হ্যাঁ, তাহলে দেখো আমরা যদি ক্লাসিক্যাল রাইটিং বলতে কি বোঝায় সেটা একটু দেখি। হুম, দেখো ক্লাসিক্যাল রাইটিং বলতে আমরা বুঝি, দেখো জেনারেলি রেফার্স টু দ্য গ্রিক, দেখো লিটারেচার অ্যান্ড আর্টিস্টিক স্টাইলস অফ অ্যানশিয়েন্ট গ্রিস অ্যান্ড রোম। তাহলে তৎকালীন প্রাচীন গ্রিস এবং রোমান যে সকল লিটারেচারগুলো ছিল, সেই লিটারেচার এবং তাদের রাইটিং স্টাইলকে একসাথে ক্লাসিক্যাল রাইটিং বলা হয়ে থাকে। এবং এই রাইটিংগুলোর বিশেষ বৈশিষ্ট্য ছিল যে এরা ছিল হচ্ছে টাইমলেস কোয়ালিটি, মানে এদের কোয়ালিটি টাইমলেস না, মানে একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেলেই তাদের যে চাহিদা, তাদের যে কার্যকারিতা শেষ তা কিন্তু নয়, বরং এটা যুগের সাথে তাল মিলিয়ে এখনও বর্তমান মানুষের জন্য উপযোগী বলে মনে করা হচ্ছে। এছাড়াও ফর্মাল স্ট্রাকচার, এদের স্ট্রাকচারগুলো হচ্ছে একটা নির্দিষ্ট ফরম্যাট মেনটেন করা। যেমন আমরা সেকেন্ড ইয়ার এডিপাস রেস্ক পড়বো, যে একটা ড্রামা পড়বো, সে ড্রামাতে দেখব যে ড্রামার যে বা ট্র্যাজেডির যে বিশেষ বৈশিষ্ট্য যেগুলো অ্যারিস্টটল দিয়ে গেছেন, সেগুলোকে কিন্তু পাই টু পাই কী করা হয়েছে, ফলো করা হয়েছে। এছাড়াও এন্ডিওরিং ইনফ্লুয়েন্স অন ওয়েস্টার্ন কালচার, এবং ক্লাসিক্যাল রাইটিংয়ের মধ্যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল যে ওয়েস্টার্ন কালচার যেগুলো তার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত। তাহলে ক্লাসিক্যাল রাইটিং বলতে আমরা বুঝছি হচ্ছে কি, রোমান এবং গ্রিস প্রাচীন যে সকল অ্যানশিয়েন্ট যে লিটারেচার এবং তাদের স্টাইল, সেটাকে। কি কথা বোঝা গেল? जी सर। Classical in the context of writing specifically denotes the literature and artistic style of ancient Greece and Rome, often viewed as foundational to Western civilization. তারপরে আজকে যে ওয়েস্টার্ন সিভিলাইজেশন আমরা দেখছি, সেই সিভিলাইজেশনের ভিত্তি হচ্ছে কি, এই ক্লাসিক্যাল রাইটিংগুলো, যার উপর ভিত্তি করে পরবর্তীতে ইংরেজি সাহিত্যের কিন্তু, যেমন আমাদের সনেট, আমরা সনেট পড়লাম না, সনেট লেখা হয়েছে কারকে ফলো করে বলো তো? কে প্রথম সনেট লিখেছেন? ইংরেজি সাহিত্যের কেউ? হ্যাঁ, इटालियन। ইটালিয়ান একজন রাইটার লিখেছেন, তার মানে তার উপর ভিত্তি করে কিন্তু ইংরেজি সাহিত্যে তেমনিভাবে ট্র্যাজেডি আছে ইংলিশ সাহিত্যের, কমেডি আছে, তাতে অন্যান্য রাইটিংগুলো আছে যেগুলো প্রধানত কী করা হয়েছে, গ্রিস, রোমান, ফ্রেঞ্চ রাইটারদেরকে ফলো করে কিন্তু লেখা হয়েছে। এর জন্য এদেরকে ফাউন্ডেশন বলা হয়। তাহলে হচ্ছে কী ফিচারগুলো কি, যেগুলো আমরা বললাম, টাইমলেসনেস, ফর্মাল স্ট্রাকচার, এন্ডিওরিং ইনফ্লুয়েন্স, যেমন হচ্ছে গ্রিক লিটারেচারের মধ্যে পড়ে ওডিসি, হ্যাঁ, সফোক্লিস ট্র্যাজেডি যেটা এডিপাস রেস্ক বললাম, প্লেটোস ফিলোসফিক্যাল ডায়ালগস। রোমান লিটারেচারের মধ্যে পড়ে ভার্জিলস দ্য এনিয়াড, হ্যাঁ, সিসেরোস ওরেশনস, হোরেস পোয়েট্রি। এগুলো হচ্ছে কি তোমার ক্লাসিক্যাল রাইটিংয়ের মধ্যে পড়ে। দেখো বিয়ন্ড অ্যানশিয়েন্ট গ্রিস অ্যান্ড রোম, আবার ক্লাসিক্যাল বলতে প্রধানত গ্রিক এবং রোমান লিটারেচার বললে যে সবসময় এই শব্দটা দিয়ে শুধু এই রোমান এবং গ্রিক লিটারেচারকে বুঝবে তা নয়, তার পরবর্তী যে সাহিত্যকর্মগুলো আছে যেগুলো সময়ের সাথে সাথে বরং এখনও টিকে আছে, সেগুলোকে আমরা ক্লাসিক্যাল বলে থাকি বা ক্লাসিক বলে থাকি। যেমন হচ্ছে আমরা আমাদের যে রবীন্দ্রনাথ ট্যাগোরের যে লেখাগুলো আছে, বা হচ্ছে নজরুল, তাই তো, কবি নজরুল ইসলামের যে লেখাগুলো আছে, এগুলো কি, এগুলো কিন্তু আমাদের এই ক্লাসিক্যাল রাইটিংয়ের মধ্যেই পড়ে। হ্যাঁ, তারপরে দেখো, হোয়াইল ক্লাসিক্যাল ইজ প্রাইমারিলি অ্যাসোসিয়েটেড উইথ অ্যানশিয়েন্ট গ্রিস অ্যান্ড রোমান লিটারেচার, দ্য টার্ম ক্যান অলসো বি ইউজ টু ডেসক্রাইব ওয়ার্কস ফ্রম আদার পিরিয়ডস অর কালচার্স দ্যাট আর কনসিডার টু বি এন্ডিওরিং কোয়ালিটি অ্যান্ড ইনফ্লুয়েন্স। তাই না, যেগুলো সময়ের সাথে সাথে টিকে থাকবে এবং একটা বড় ধরনের প্রভাব থাকবে মানুষের উপরে, সেগুলোকে আমরা ক্লাসিক বলতে পারি। কিন্তু ইংরেজি সাহিত্যের ক্ষেত্রে ক্লাসিক্যাল রাইটিং বলতে আমরা মেনলি এই গ্রিস এবং রোমান লিটারেচারগুলোকে বুঝবো, যেগুলো অ্যানশিয়েন্ট গ্রিস রোমান লিটারেচার। কি কথা বোঝা গেছে? আর হচ্ছে ক্লাসিক্স ভার্সাস ক্লাসিক্যাল, এই দুটার মধ্যে পার্থক্য কি, শব্দ দুটা দেখো। ক্লাসিক্যাল রেফার্স টু দ্য ওয়ার্কস অফ অ্যানশিয়েন্ট গ্রিস অ্যান্ড রোম। অন্যদিকে দ্য টার্ম ক্লাসিক ক্যান বি ইউজড মোর ব্রডলি টু ডেসক্রাইব এনি ওয়ার্ক অফ লিটারেচার দ্যাট ইজ ওয়ার্ডলি রেড অ্যান্ড কনসিডার টু বি হাই, দেখো, লিটারি কোয়ালিটি, মানে উন্নত মানের রাইটিংগুলোকে আমরা ক্লাসিক্স বলতে পারি। কিন্তু ক্লাসিক্যাল বলতে আমরা অ্যানশিয়েন্ট গ্রিস বা এই জাতীয়গুলোকে বুঝবো, মানে সময়ের সাথে সাথে বা আমরা কনটেক্সচুয়াল ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে পারি, যে আমরা কোন অর্থে ব্যবহার করছি। তাহলে এই বলতেছে, তাহলে এই রেনেসাঁস পিরিয়ডে কি ঘটেছিল, যে একসময় ধর্মীয় ক্রিশ্চিয়ানিটির, বিশেষ করে খ্রিস্টিয়ান ধর্মর আগে ছিল হচ্ছে প্যাগানিজম। তো মেইনলি অধিকাংশই গ্রিস এবং রোমান লিটারেচারগুলো হচ্ছে প্যাগানিজমের উপর ভিত্তি করে লেখা। প্যাগানিজম বলতে কি বুঝি? প্যাগানিজম হচ্ছে সেই ধরনের
ধর্মীয় বিশ্বাস, যে ধর্মীয় বিশ্বাসে একের অধিক গড গডেসে বিশ্বাস করা হয়, একেশ্বরবাদে বিশ্বাস করা হয় না, সেখানে একের অধিক গড গডেস থাকবে, যেমন জিউস বা বিভিন্ন গড গডেসের নাম কিন্তু আমরা জেনেছি ইউলিসিস পড়তে গিয়ে, তাই না, বা হচ্ছে প্রেয়ার ফর মাই ডটার পড়তে গিয়ে পেয়েছিলাম না বিভিন্ন দেবদেবীর নাম। স্যার ওই জি স্যার। দেবদেবীতে যারা বিশ্বাস করতো তাদেরকে প্যাগানিজম বলা হতো। তো এই প্যাগান রিলিজিয়নের উপর ভিত্তি করেই তৎকালীন সময়ে অনেক সাহিত্যকর্ম রচিত হয়েছিল। কিন্তু যখন ক্রিশ্চিয়ানিটি যখন প্রবেশ করলো, তখন প্রধানত খ্রিস্টান ধর্মের প্রভাবে ওই সকল প্যাগানিজম কোণঠাসা হয়ে গেল আস্তে আস্তে। বর্তমানে কিন্তু ইউরোপ কান্ট্রিতে এই প্যাগান রিলিজিয়নের মানুষ কিন্তু আর তেমন নাই, ঠিক আছে। তো অধিকাংশ একেশ্বরবাদের এই তিনটা ধর্মের মধ্যে আছে, ইহুদি, ক্রিশ্চিয়ানিটি এবং ইসলাম, এই তিনটা, তাই না। বাকি অনেক ধর্ম আছে, যেমন আমাদের হিন্দুইজম, যেটা হিন্দুইজম মানেও কিন্তু এই প্যাগানিজমের সেন্সেই চলে, কারণ কি ওখানে অনেকগুলো দেবদেবীতে বিশ্বাস করা হয়ে থাকে। হ্যাঁ, তো আমরা যদি দেখি প্যাগানিজম যদি বলি তাহলে কি বোঝায় একটু খেয়াল করো। হুম, আবার কোথায় গেল? আচ্ছা, দেখো প্যাগানিজম মানে হচ্ছে এনকম্পাসেস এ ডাইভার্স রেঞ্জ অফ স্পিরিচুয়াল অ্যান্ড রিলিজিয়াস বিলিফস অফেন ক্যারেক্টারাইজড বাই নেচার বেসড প্র্যাকটিসেস। নেচার বেসড প্র্যাকটিসেস মানে বিভিন্ন ন্যাচারাল অবজেক্টগুলোকে দেবদেবী বলে মনে করে, যেমন সূর্য দেবী বা সূর্য দেবতা, নদী, তাই তো, তারপর ঝড়, তারপর হচ্ছে কি বলবো আরও এরকম শক্তি, গাছ, ফার্টিলিটি, এরকম দেবদেবী বিশ্বাস করে। বিশেষ করে পলিথেইজম, পলিথেইজম মানে হচ্ছে ওয়ার্শিপ অফ মাল্টি গডস, হ্যাঁ, মাল্টিপল গডস অ্যান্ড আ রেভারেন্স ফর দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড উইথ রুটস ইন অ্যানশিয়েন্ট ট্রেডিশন অ্যান্ড আ মডার্ন রিভাইভাল। এগুলোকে প্রধানত আমরা বলে থাকি। যেমন হচ্ছে দ্য প্যাগান, এটা হচ্ছে কি রোমান এম্পায়ার প্র্যাকটিস করতে, দেখো এই যে ইট ওয়াজ ইউজড বাই আর্লি ক্রিশ্চিয়ানস টু ডিস্টিংগুইশ দেমসেলফ। আর প্যাগানিজম শব্দটা ব্যবহার করা হতো তৎকালীন ক্রিশ্চিয়ান রিলিজিয়নের পূর্বে যারা ছিল তাদেরকে রেফার করতে। বিশেষ করে দেখো ওভার টাইম প্যাগানিজম বিকাম আ বর্ডার টার্ম ফর নন ক্রিশ্চিয়ান রিলিজিয়ন্স। তাহলে নন ক্রিশ্চিয়ান রিলিজিয়নকে প্যাগানিজমের মধ্যে ফেলা হয়েছে, অফেন ক্যারিং নেগেটিভ কনোটেশন, এবং এটাকে নেগেটিভ সেন্সে বোঝানো হচ্ছে, তার মানে তারা এক ঈশ্বরবাদে বিশ্বাসী না, মানে তারা বিশ্বাসী না। তারপর হচ্ছে পলিথেইজম, যেমন হচ্ছে এখানে আমরা যদি মডার্ন প্যাগানিজমের মধ্যে আমরা যদি দেখি, এখানে অনেক অনেক বিষয় রয়েছে, যেমন হচ্ছে ডাইভার্স ট্রেডিশন রয়েছে, যেমন এখানে কেল্টিক, নর্স, গ্রিক, রোমান, এরা প্রধানত বিভিন্ন গড দেবদেবীতে বিশ্বাস করতো, ঠিক আছে। তাহলে হচ্ছে পলিথেইজম বা আব্রাহিক রিলিজিয়ন যেগুলো আছে, আব্রাহামিক, হ্যাঁ, বা আব্রাহাম, তাই তো, এই রিলেটেড যে ধর্মীয় মতবাদগুলো আছে এগুলো বাদ দিয়ে বাকিগুলোকে প্যাগানিজমের মধ্যে ফেলা হয়। তো এই সময়ে এই বললাম কি খ্রিস্টান ধর্মের আসার কারণে এই প্যাগান রাইটিংগুলো, মানে কি বলবো একদম মানুষ মানে কি বলবো এগুলো থেকে আর পড়তো না, বা এগুলো একদম এগুলোর কোনো প্রচলন ছিল না ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। পরবর্তীতে আমরা দেখব যে প্রায় কত 500 বছর পর, 500-700 বছর পর একটা আন্দোলন হয়, যেখানে দেখানো হয় যে খ্রিস্টিয়ান রিলিজিয়নের প্রভাবে মানুষ আবার কোণঠাসা হয়ে গেছিল। কারণ কি চার্চের মাধ্যমে মানুষদের চিন্তা ভাবনাগুলোকেও নিয়ন্ত্রণ করা হতো ধর্মীয় প্রভাব দিয়ে, ঠিক আছে। তো তো সেখান থেকে মানুষ মুক্তি পাওয়ার জন্য একটা আন্দোলন করে, ঠিক আছে। তো সেই আন্দোলনটা মাধ্যম দিয়ে এই যেটাকে বলা হয় রিফরমেশন, ঠিক আছে। তো রিফরমেশন আন্দোলন করা হয়, সেই আন্দোলনের মাধ্যমে মানুষজন আবার ওপেনলি চিন্তা করতে শুরু করে, তারপরে বিভিন্ন ধরনের জ্ঞান চর্চা শুরু করে। এই যে জ্ঞান চর্চা শুরু করার যে ব্যাপারটা, এটাকে বলা হচ্ছে রিভার্থ, হ্যাঁ, মানে পুনরায়। দেখো এখানে বলছে যে ব্রিঙ্গিং দ্য মিডল এজেস অ্যান্ড দ্য মডার্ন এরা ক্যারেক্টারাইজ বাই সিগনিফিক্যান্ট অ্যাডভান্সমেন্ট ইন আর্ট, সায়েন্স এবং কালচার। তার মানে এই আর্ট, সায়েন্স এবং কালচার তারা স্টাডি করতে থাকে, তারা এগুলোকে প্র্যাকটিস করতে থাকে। প্র্যাকটিস করার কারণে এগুলোর বিশেষ কি হয়, অ্যাডভান্সমেন্ট হয় বা উন্নতি হয়। দেখো তাই বলছে দ্য রেনেসাঁ স আ রিনিউড ইন্টারেস্ট ইন দ্য আর্ট, লিটারেচার অ্যান্ড ফিলোসফি অফ অ্যানশিয়েন্ট গ্রিস অ্যান্ড রোম হুইচ হ্যাড বিন লার্জলি ফরগটেন। দেখো হুইচ হ্যাড বিন লার্জলি ফরগটেন ডিউরিং দ্য মিডল এজেস। তাহলে মিডল এজে খ্রিস্টিয়ান ধর্মের প্রভাবে মানুষ প্রায় গ্রিস এবং রোমান কালচার বা রিলিজিয়ন বা ফিলোসফিগুলো ভুলেই গিয়েছিল, সেগুলো আবার নতুন করে কি হলো, শুরু হলো, ঠিক আছে। তো মানুষ আবার ভাবতে শুরু করলো, এবং এর সাথে সাথেও কি আর্টিস্টিক অ্যান্ড ইন্টেলেকচুয়াল ফ্লারিশমেন্ট ঘটলো। তারপরে সায়েন্টিফিক রেভলিউশন ঘটলো, যেমন গ্যালিলিও, কপারনিকাসের মতো যে সকল সায়েন্টিস্টরা রয়েছে তারা বিভিন্ন ধরনের মতবাদ এবং আবিষ্কার করা শুরু করলো, তাই না। এই বিষয়গুলোকে বলা হচ্ছে কি। এছাড়াও প্রিন্টিং প্রেস আবিষ্কার হলো, প্রিন্টিং প্রেস আবিষ্কার হওয়ার কারণে
মোটামুটি রাইটিং এত পরিমাণে বিস্তার হতে শুরু করলো, বই টই এত পরিমাণে অ্যাভেলেবেল হওয়া শুরু করলো যে মানুষ পড়ার একটা সুযোগ সুবিধা পেলো, মানুষ পড়তে শুরু করলো, তাই না? এতে পড়ার কারণে কি হচ্ছে, মানুষের চিন্তা ভাবনাগুলো আরও ওপেন হয়ে গেল, খুলে গেল, তারা পৃথিবীর সম্পর্কে ভাবতে শুরু করলো, মানব জীবন সম্পর্কে ভাবতে শুরু করলো, এবং দেখতে পারলো যে শুধু ধর্মও মানুষকে নিয়ন্ত্রণ করছে, কিন্তু ধর্মীয় প্রভাবের বাইরেও মানুষের একটা জীবন আছে, মানুষের চিন্তা করার ক্ষমতা আছে, মানুষ অনেক কিছু করতে পারে। এই বিষয়গুলো কিন্তু রেনেসাঁস পিরিয়ডেই মেনলি শুরু হয়। কি কথা বুঝতে পেরেছ? জি স্যার। হ্যাঁ, তাহলে এখানে সবচেয়ে রেনেসাঁস পিরিয়ডের বড় বৈশিষ্ট্য ছিল হচ্ছে হিউম্যানিজম। দেখো, আগে মানুষ কি করতো, ধর্ম পালন করতো, নরক স্বর্গ এই সকল চিন্তা ভাবনা করে, কিন্তু ব্যাপারটা দাঁড়াচ্ছে যে তখন মানুষের যে ভিতরে যে পটেনশিয়াল আছে, মানুষের মধ্যে যে কোয়ালিটি আছে, মানুষ যে নতুন কিছু করতে পারে, এই বিষয়গুলোকে একদম নিয়ন্ত্রণ করা হতো ধর্মের মাধ্যমে। তাই বলছে দেখো, ফোকাস শিফট ফ্রম রিলিজিয়াস ডগমা, তাহলে রিলিজিয়াস ডগমা থেকে ফোকাসটাকে সরিয়ে নিয়ে কোন দিকে আনা হলো, টু হিউম্যান পটেনশিয়াল অ্যান্ড অ্যাচিভমেন্ট উইথ আ গ্রেটার এমফাসাইজ অন ইন্ডিভিজুয়াল এজেন্সি অ্যান্ড ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্স। হ্যাঁ, যে মানুষের প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্বাধীনভাবে সৃষ্ট, সৃষ্টিকর্তাদেরকে স্বাধীনভাবে সৃষ্টি করেছে পৃথিবীতে তার চিন্তা ভাবনা দিয়ে নতুন কিছু করার জন্য। ঠিক আছে, তো সেই জিনিসটাকে যদি কন্ট্রোল করে রাখা হয়, তাহলে সেটা তো একদম মানে কি বলবো, অপার্থিব হয়ে যাচ্ছে, তাহলে তো পৃথিবীতে আসার কোনো প্রশ্নই ছিল না। তাহলে আমাকে পৃথিবীতে পাঠানোর কি দরকার ছিল, যদি আমি পৃথিবীতে এসে আমার চিন্তা ভাবনাগুলোকে দিয়ে নতুন কিছু জানা বোঝা এইগুলো করতে না পারি। এরকম চিন্তা ভাবনা দিয়ে মানুষ কি হলো, ধর্মীয় প্রভাব থেকে বার হয়ে আসলো। মানে ধর্মীয় প্রভাব বলবো না, বলবো চার্চের মানে প্রভাব থেকে। ধর্ম তো চলছে, কিন্তু ধর্মকে ব্যবহার করে, হ্যাঁ, ধর্মীয় যে সকল নেতারা আছে বা ধর্মীয়, অনেকে বলা হয় কি ধর্ম ব্যবসায়ী, যে ধর্মের মাধ্যম দিয়ে তারা কি কি করছে, টাকা ইনকাম করছে, মানুষকে নিয়ন্ত্রণ করছে, তাই না? এই প্রভাব থেকে মানুষ মোটামুটি বেরিয়ে আসে। তো এইটা হচ্ছে কি রেনেসাঁস পিরিয়ডের কিছু কিছু কথা যেগুলো আমি বললাম। আর এই রেনেসাঁস পিরিয়ডের একজন রাইটার হিসাবে আমাদের খ্যাতি রয়েছে এই ফ্রান্সিস বেকনের, কারণ তিনি তার রাইটিংগুলোর মধ্যে, বিশেষ করে তার এসেগুলোর মধ্যে তিনি মানুষকে দেখিয়েছেন পার্থিব জগতের উপকারী অনুপকারী দিকগুলোকে। তাই তো তিনি প্র্যাকটিক্যাল কথাবার্তা বলেছেন যে ম্যারিজ এবং সিঙ্গেল লাইফের মধ্যে ক্ষতিকর দিক কি, উপকারী দিক কি, গ্রেট প্লেসের উপকারী দিক কি, ক্ষতিকর দিক কি, লাভের ক্ষতিকর দিক কি, ভালো দিক কি, তাই তো পড়াশোনার ক্ষতিকর দিক কি, ভালো দিক কি, এই বিষয়গুলো তিনি মেনলি তৎকালীন সময়ে মানুষকে বোঝানোর জন্য তিনি কি কি করেছেন, তিনি তার এই লেখাগুলো লিখেছেন। এই জন্য এগুলোকে বলা হয়ে থাকে কি প্র্যাকটিক্যাল, তাই তো, একদম প্র্যাকটিক্যাল বা প্র্যাগম্যাটিক রাইটিং। হ্যাঁ, তো যাই হোক আমরা, এবং একে বলা হচ্ছে দেখো, বেকন ইজ সামটাইম নন অ্যাজ দ্য ফাদার অফ সায়েন্টিফিক মেথড, কারণ বিশ্বাস করা হয়ে থাকে যে ফ্রান্সিস বেকন নাকি প্রথম, আমরা যে রেফ্রিজারেটর ইউজ করি না, হ্যাঁ বলো, জি স্যার। জি স্যার। তার ধারণা দিয়ে গেছিলেন এই ফ্রান্সিস বেকন। হ্যাঁ, এবং এর কারণে তিনি মারা যান। এই কাজটা, এক্সপেরিমেন্টটা করতে গিয়েই ফ্রান্সিস বেকন মারা যান। আহা, ফ্রান্সিস বেকনের সায়েন্টিফিক কন্ট্রিবিউশনগুলো কী কী দেখো। সেখানে কি আচ্ছা, ওটা সেই এসের ভিতরে যাচ্ছে। তিনি দেখিয়েছিলেন, এটা একটু বলি তাহলে হবে, ওখানে তোমাদের বইয়ে আছে আর কি, তার মৃত্যুর কারণটা ওখানে আছে, আমরা যদি ওই জায়গা থেকে দেখি তো আসে কিনা। হাউ ডিড ফ্রান্সিস বেকন ডাই। দেখো, তিনি কিন্তু নিউমোনিয়াতে মারা যায়, ঠিক আছে তো, নিউমোনিয়াতে তিনি মারা যান। কেন মারা যান, কেন, তাই তো, দেখা যায় যে তিনি একটা মুরগি, ঠিক আছে তো, একটা মুরগিকে তিনি সংরক্ষণ করার জন্য বরফের ভিতরে, ঠিক আছে তো, বরফের ভিতরে তিনি রেখে দিয়েছিলেন। তো তিনি রেখে দেওয়ার পর তিনি কয়েকদিন ধরে এটা নিয়ে এক্সপেরিমেন্ট করতেছিলেন। এক্সপেরিমেন্ট করার কারণে ওই ঠান্ডায় তার নিউমোনিয়া হয়ে যায়, এবং নিউমোনিয়াতেই তিনি মেনলি মারা যান। বুঝতে পেরেছ? এই কথিত একটা বিষয় রয়েছে। তাহলে তিনি এই যে রেফ্রিজারেটর, যে বরফের ভিতরে রাখলে পারে রোগ জীবাণুর যে আক্রমণটা,
নেটের কি সমস্যা হলো আজকে আবার? কাজের কাজ হয় না কেন? তাহলে রোগ জীবাণুর যে আক্রমণ, সেই আক্রমণটা কিন্তু অনেকখানি লাঘব হয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এগুলোকে রেখে দেওয়া যায়। হ্যাঁ, দেখো এই যে এখানে একটা দেখা আছে, এই যে মুরগি রক্ষা করার জন্য। হ্যাঁ, দেখো তার মৃত্যুতে এই যে বলছে অ্যান ইনফ্লুয়েন্সিয়াল অ্যাকাউন্ট অফ দ্য সার্কামস্ট্যান্সেস অফ হিজ ডেথ। অ্যাকাউন্টটা কি? যে তাকে বলা হচ্ছে মার্টার টু এক্সপেরিমেন্টাল সায়েন্টিফিক মেথড। দেখো ফ্লেশ বলছে যে কি বলা হচ্ছে এটা নিয়ে, যে ইট ওয়াজ হিম জার্নি টু হাইগ্রেড একটা জায়গার নাম, সেখানে গিয়েছিল থ্রু দ্য স্নো উইথ দ্য কিংস ফিজিশিয়ান হোয়েন হি ইজ সাডেনলি ইন্সপায়ার্ড বাই পসিবিলিটি দ্যাট ফ্লেশ অর মিট মাইট নট বি প্রেজার্ভ ইন স্নো অ্যাজ ইন সল্ট। মানে একজন ফিজিশিয়ান হয়তো তাকে বলেছিল যে সল্টের মাধ্যম দিয়ে প্রিজার্ভ করা গেলেও বরফের মাধ্যমে প্রিজার্ভ করা যাবে না, এরকম একটা মানে তর্কে তারা জড়িয়ে পড়ে। এই জড়িয়ে পড়ার কারণে দে ওয়ার রিজলভ দে উড ট্রাই দ্য এক্সপেরিমেন্ট প্রেজেন্টলি। দে অ্যালাইটেড আউট অফ দ্য কোস্ট অ্যান্ড ওয়েন্ট ইন্টু আ পোর উইমেন্স হাউস, দেখো অ্যাট দ্য বটম অফ দ্য হাইগেট হিল অ্যান্ড বট আ হেন, তারা একটা মুরগি কিনলো, অ্যান্ড মেড দ্য উইমেন এক্সিনারেট ইট, মানে এটাকে কেটে ছেটে পরিষ্কার করা। আফটার স্টাফিং দ্য হেন উইথ স্নো বেকন কন্ট্রাক্টেড আ ফ্যাটাল কেস অফ নিউমোনিয়া। দেখো ওই কাজ করতে গিয়ে তা সে নিউমোনিয়াতে আক্রান্ত হয়। সাম পিপল ইনক্লুডিং দেখো অব্রে কনসিডার দিস টু পসিবিলিটি, কনসিডার যে তার মৃত্যু হয়। তো এরকম একটা বিষয় তাকে কি এই কারণেই তাকে বলা হচ্ছে কি একটু সায়েন্টিফিক, হ্যাঁ, মডার্ন মানে ফাদার অফ মডার্ন সায়েন্স এরকমটা বলা হয়ে থাকে। হ্যাঁ, যে তিনি এটা প্রথম একটু দেখিয়ে দেন। তো এরকম প্র্যাকটিক্যাল কিছু কাজ তিনি মেনলি করেছেন। হ্যাঁ, এছাড়াও তার সবচেয়ে উন্নত মানে যে বইটা নাম করা বইটার নাম হচ্ছে নোভাম অর্গানাম। ঠিক আছে, এখানে সাইন্টের দেখো সাইন্টিয়ারাম এই বইটা, দ্য নিউ ইজ ইনস্ট্রুমেন্ট অফ সায়েন্স, এই বইয়ে তিনি সায়েন্টিফিক অনেক মেথড দিয়েছে। এই বইয়ের নামটা তোমরা একটু খেয়াল রেখো, কারণ ব্রিফ কোশ্চেনে অনেক সময় আসতে পারে। ওকে, তো যাই হোক, ফ্রান্সিস বেকন দেখো পাবলিশ দ্য ফার্স্ট এডিশন অফ হিজ এসে 1597, তাই তো 1597, এবং বলা হয়েছে দেখো হি বরোড দ্য ওয়ার্ড এসে ফ্রম দ্য ফ্রেঞ্চ রাইটার মাইকেল ডি মন্টেইন, এর কাছ থেকে তিনি এসেন যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটা নাকি ধার করেছেন। হ্যাঁ, এসে কী জিনিস সেগুলো তিনি সেখানে বোঝা মানে শিখেছেন, তারপর তিনি লেখা শিখেছেন মেইনলি। তো যাই হোক, তার মধ্য থেকে আমরা একটা পড়তে যাচ্ছি, সেটা হলো অফ স্টাডিজ। তাহলে অফ স্টাডিজতেও তিনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ঠিক আছে, স্টাডি সম্পর্কে পজিটিভ নেগেটিভ কথাগুলো তিনি উপস্থাপন করেছেন। তবে স্টাডির সরাসরি উপকারিতা এবং সরাসরি নেগেটিভ সাইড বললেও কোনটা আমাদের জন্য ভালো সেটা আমাদের উপরে ছেড়ে দিয়েছেন। তিনি কোনো সরাসরি কনক্লুশনে পৌঁছাননি যে আমাদের কি করা উচিত। তিনি শুধু বলে গেছেন এই হলো ভালো দিক, এই হলো মন্দ দিক, এখন তোমার যেটা খুশি তুমি সেটা করতে পারো। ঠিক আছে, আর তার ভিতরে সবচেয়ে ছোটো মানে যতগুলো এসে লিখেছে তার ভিতরে ছোট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা হলো এই অফ স্টাডিজ। অফ স্টাডিটা কি আমরা পড়েছি সবাই এর আগে? জি স্যার। জি স্যার। এমনি পড়ছিলাম। আচ্ছা, পড়লে ভালো, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। আমরা কি সবাই ক্লাসে আছি? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, 20-22 জনই মনে হচ্ছে রেগুলার নাকি? 20 জন, এছাড়া আর না স্টুডেন্ট? এখন পড়াশোনা করবা না আর পরে হইচই করবা? তো যাই হোক, তাহলে আমরা আমাদের টেক্সটটা পড়া শুরু করি। ওখানে কি বলা হচ্ছে দেখো, প্রথমেই হচ্ছে স্টাডি মানে কি। এখানে স্টাডি বলতে কি কি বোঝাবো বলো তো? স্টাডি কি হচ্ছে? স্টাডি বলতে কি কি বুঝবো আমরা? পড়াশোনা। হ্যাঁ, স্টাডি মানে হচ্ছে পড়াশোনা, তাকে শুধু কি আমরা এই পড়াশোনাকে জি, বুঝবো? স্যার। আমরা যে পড়াশোনা করি সেই পড়াশোনাকে বোঝাবো? না স্যার। যে আমরা যে না, পড়াশোনা স্যার। করছি, হ্যাঁ, মানে রিডিং কি আমরা বলতে পারি। স্টাডি বলতে আমরা মেনলি রিডিং বলতে আমরা যে সেন্সটা বুঝি সেটাকে বলতে পারি। তো যাই হোক, বলছে স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। তাহলে স্টাডির তিনটা উপকার রয়েছে।
স্টাডি বিশেষ তিনটা পারপাস সার্ভ করে। একটা হলো কি ডিলাইট, ডিলাইট মানে কি আনন্দ দেওয়া নাকি? হ্যাঁ, পড়াশোনা আমাদেরকে কি দেয়, একটা আনন্দ দেয়, বিনোদন দেয়। আরেকটা হচ্ছে কি অর্নামেন্ট, অর্নামেন্ট মানে কি আমাদেরকে চিন্তা ভাবনায় উন্নত করে, আমাদের কথাবার্তাগুলোকে অর্নামেন্টাল করে। কেমন ধরো একজন 8 পাস মেয়ে বা ছেলের কথাবার্তা আর একজন মাস্টার্স পাস যে মোটামুটি সেই ছেলে বা মেয়ের কথাবার্তার মধ্যে কি কোনো পার্থক্য হবে? জি স্যার। মনে করো তোমাদের কোনো বান্ধবী বিয়ে করে ফেলেছে ক্লাস 8-এ থাকতে, আর তুমি এখনো পড়াশোনা করতেছো। তাহলে এখন যদি দুইজনকে একসাথে কথা বলতে বলা হয়, ইনফর্মাল বা হচ্ছে গেও গেও টান আসবে কার? বলো, একটু গ্রাম্য গ্রাম্য টান আসবে। স্যার বিয়ে হয়ে বিয়ে গেছে। হয়ে গেছে। আর তোমরা যারা পড়াশোনা করতেছো তারাও একসময় ওই টান টুন হয়ে যেত যদি ওই সময় তুমিও বিয়ে করে ফেলতা বা হচ্ছে পড়াশোনা বন্ধ করে দিতা। কিন্তু তুমি পড়াশোনা করার কারণে কিছুটা হলেও তোমার ভিতরে একটা মার্জিত বোধ চলে এসেছে যে কথাবার্তা কীভাবে বলতে হয়। এইটা হচ্ছে অর্নামেন্টাল। অ্যান্ড ফর অ্যাবিলিটি, এবং অ্যাবিলিটি মানে কি তুমি যত বেশি পড়বা তত বেশি তোমার ভিতরে থিঙ্কিং পাওয়ার গ্রো করবে এবং যৌক্তিক চিন্তাভাবনা তোমার ভিতরে তৈরি হবে, যেগুলোর মাধ্যম দিয়ে তুমি একটা সমস্যাকে অনেক সময় বিবেচনা করতে পারবা এবং সমস্যার একটা ভালো সমাধান বের করতে পারবা। এটাকে বলা হচ্ছে অ্যাবিলিটি। তাহলে স্টাডির তিনটা পারপাস, একটা হলো প্রথমতই আমাদেরকে ডিলাইট দেওয়া, তাই তো, পড়াশোনা মানে আমাদের আনন্দ দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে আমাদের চিন্তাভাবনাকে কী করা, শানিত করা আর ডেকোরেট করা। অর্নামেন্টাল মানে কি ডেকোরেট করা, আমার কথাবার্তাগুলোকে যেন আমি সুন্দর শব্দ চয়নের মাধ্যমে বলতে পারি, এইগুলোকে বলা হচ্ছে অর্নামেন্ট। তাহলে এখন এটাকে এবার বর্ণনা করা হয়েছে। তাহলে এই একটা লাইন দেখো, এক লাইনের ভিতরে তিনি একটা সেন্টেন্সের ভিতরে অনেকগুলো কথা বলেছেন। এখন এই কথাগুলো তিনি এই পর্যন্ত বর্ণনা করবেন। হ্যাঁ, এই পর্যন্ত দেখো কি বলছে। অতএব বোঝা যাচ্ছে দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট। তাহলে স্টাডি করে আমরা ডিলাইট কখন পাই? যখন আমরা কিসে থাকি। দেখো, ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারমেন্ট। যখন আমাদের কোনো কাজ থাকে না, যখন একাকী থাকি, তখন স্টাডি করলে আমরা মেনলি কী পাই, আনন্দ পাই। অন্যদিকে অর্নামেন্ট ইন ডিসকোর্স, ওই যে আলাপ আলোচনায় গেলে আমাদের তখন অর্নামেন্টাল হয় কথাবার্তা, মানে আমাদের আলোচনায় আমরা সুন্দর কথাবার্তা, সুন্দর শব্দচয়ন, সুন্দর যুক্তি বা সুন্দর উদাহরণ আমরা প্রয়োগ করে আমাদের কথাবার্তাগুলোকে অর্নামেন্টাল করতে পারি, আরও আকর্ষণীয় করতে পারি। তাহলে ডিলাইট হচ্ছে কখন, যখন আমরা একাকী থাকি। আর অর্নামেন্ট কখন, যখন আমরা আলোচনা করি, কনভারসেশন করি অন্যের সাথে, তখনই মেইনলি আমাদের কথার ভিতরে আমরা অর্নামেন্ট অ্যাড করতে পারি, তাই না? আর অ্যাবিলিটি কোথায়? জাজমেন্ট অ্যাবিলিটি, তাই না? যে ফর অ্যাবিলিটি ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস। আর আমাদের অ্যাবিলিটিটা কখন বাড়ে? স্টাডি করলে অ্যাবিলিটি বাড়ে। আর অ্যাবিলিটিটা আমরা কখন প্রয়োগ করতে পারি? যখন আমরা কোনো জায়গায় বিচার বিবেচনা করি বা কোনো কাজকে সমাধান করি। ডিসপোজিশন অফ বিজনেস মানে হচ্ছে পারফর্ম করা, কোনো কাজ পারফর্ম করা। তাহলে অ্যাবিলিটিটা প্রধানত কোনো কাজ পারফর্ম করতেই লাগে। তাহলে সেই কাজগুলোকে আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি বা কাজগুলোকে পারফর্ম করতে পারি। তাহলে এই তিনটা কাজ হচ্ছে 3 সময়ের। ডিলাইট হচ্ছে একাকিত্বের সময়, অর্নামেন্টাল হচ্ছে কনভারসেশনের সময়, আর অ্যাবিলিটি হচ্ছে কোনো কাজ পারফর্ম করার সময়। আমরা এই 3টা কোয়ালিটি স্টাডির কাছ থেকে পেয়ে এই কাজগুলো করতে পারি। কি কথা বুঝতে পেরেছ? এবার বলছে ফর এক্সপার্ট ম্যান ক্যান এক্সিকিউট অ্যান্ড পারহ্যাপস জাজ। বলছে কারণ এক্সপার্ট ম্যানেরা কোনো কাজকে সুন্দরভাবে এক্সিকিউট করতে পারে, এমনকি সম্ভবত জাজও করতে পারে, অফ পার্টিকুলার্স ওয়ান বাই ওয়ান। কারণ একটা একটা করে খুঁটে খুঁটে একজন এক্সপার্ট মানুষ কী করতে পারে, সে কাজগুলোকে করতে পারে এবং সে কাজগুলোকে কী করতে পারে, জাজও করতে পারে, বিবেচনাও করতে পারে যে ভালো হচ্ছে নাকি মন্দ হচ্ছে। বাট দ্য জেনারেল কাউন্সিলস অ্যান্ড দ্য প্লটস অ্যান্ড মার্শালিং অফ অ্যাফেয়ার্স। বলছে তাহলে কি একজন এক্সপার্ট ম্যান খুবই সূক্ষ্মভাবে কোনো কাজগুলোকে সমাধান করতে পারে একটার পর একটা, কিন্তু জেনারেল কাউন্সিলস অ্যান্ড দ্য প্লটস অ্যান্ড মার্শালিং অফ অ্যাফেয়ার্স, তাহলে কোনো একটা বিষয় সম্পর্কে যে কাউন্সিল বা পরামর্শ আর কোনো একটা বিষয়ের অ্যারেঞ্জমেন্ট, প্লট মানে কি অ্যারেঞ্জমেন্ট, যে আমরা কিভাবে কাজটা করবো, আর মার্শালিং মানে কি ওই কাজটাকে পারফর্ম করা। তাহলে 3টা জিনিস, কোনো একটা কাজের কাউন্সিল বা পরামর্শ, কোনো একটা কাজের অ্যারেঞ্জমেন্ট এবং কোনো একটা কাজের পারফরমেন্স, এই কথাগুলো কাম বেস্ট ফ্রম দোজ দ্যাট আর লার্নেড। তাহলে একজন এক্সপার্ট ম্যান এবং লার্নেড ম্যানের মধ্যে পার্থক্য কি? এক্সপার্ট ম্যান এবং লার্নেড ম্যানের মধ্যে পার্থক্য হলো এই জায়গায় যে মনে করো একজন 8 পাস ড্রাইভার, গাড়ির ড্রাইভার, আর একজন অনার্স পাস গাড়ির ড্রাইভার, কে কাজটা ভালো মতো করতে পারবে বলো? অনার্স পারবে, কিন্তু অনার্স পাস যে 8 পাস সে হচ্ছে গাড়ি চালাতে চালাতে এক্সপার্ট, তাই তাকে বলা হচ্ছে এক্সপার্ট। আর যে হচ্ছে শিক্ষিত সে কিন্তু গাড়িও চালাতে পারে, আবার একটা গাড়ির
একটা অ্যাফেয়ার্সগুলোকে কীভাবে সমাধান করতে হয়, কীভাবে কাজগুলো ভালো মতো করতে হয়, সেটা একদম লার্নেড ম্যানের মধ্যে আসে। তার মানে এক্সপার্টাইজ লার্নেড না হলেও আসে, সেটা কাজ করতে করতে আসে। একটা কাজ তুমি করতে 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 ওটার এক্সপার্টাইজ তৈরি হয়, তাই না? আর লার্নেড হচ্ছে কি, যে প্র্যাকটিসও করে আবার পড়াশোনাও করে। তাহলে পড়াশোনা করার কারণে কি হচ্ছে, ওইগুলোকে আরও বেশি কি ধারণা তার বৃদ্ধি হচ্ছে। অতএব কোনো একটা অ্যাফেয়ারকে, কোনো একটা কাজকে এক্সপার্ট ম্যানের থেকে সবচেয়ে লার্নেড ম্যানেরা আরও ভালো মতো করতে পারে। কি কথা বুঝতে পেরেছ? তাহলে তোমাকে তো প্রতি এক্সপার্টাইজ অর্জন করতে হবে, সাথে সাথে অবশ্যই তোমাকে ব্যাপক পরিমাণে স্টাডি করতে হবে। তুমি যদি স্টাডি না করো তাহলে তোমার ভিতরে সেই দক্ষতাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তুমি একটা কাজকে হয়তো ঠিকমতো করতে পারবা, কিন্তু ওই অ্যাফেয়ারগুলোকে সুন্দরভাবে যেমন একটা বিষয়টা বলি, একজন 8 পাস মেয়ে, মনে করো যদি আমার বউ একজন 8 পাস মেয়ে হয়, তাহলে সে আমার পারিবারিক আয়োজনটা বা দেখভাল কীভাবে করতে পারবে? আর একজন অনার্স মাস্টার্স পাস মেয়ে যদি আমার পরিবারে আসে বা বিয়ে করে যদি তাকে বউ হিসাবে নিয়ে আসি, তাহলে সে কীভাবে আমার পরিবারটাকে দেখে শুনে রাখবে? কার দ্বারা ভালো করে করা যাবে সংসারটা, বলো? এবং সে সব কিছু গুছিয়ে টুচিয়ে রাখতে পারবে। হ্যাঁ, যে শিক্ষিত, হ্যাঁ, যে শিক্ষিত, তার ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা ভাব আসবে, ঘর দোর গুছিয়ে রাখার সৌন্দর্য আসবে, ছেলে মেয়েদেরকে সুন্দর করে আচার আচরণ করে, সবাই যে এরকমটা তা না, এক্সেপশনাল আছে এর, যে শিক্ষিত কিন্তু দেখা যাচ্ছে আচরণ ভালো না, এরকমও আছে। কিন্তু মোটামুটি জেনারেলি আমরা ধরে নিই একজন 8 পাস এবং একজন মাস্টার্স পাস মেয়ের মধ্যে একটা বড় ধরনের পার্থক্য। দুজনই রান্না করতেছে, মনে করো 8 পাস মেয়েও রান্না করে, ওই অনার্স মাস্টার্স পাস মেয়েও রান্না করে। তাহলে রান্নাটা কার দ্বারা ভালো মতো হবে বলো? কে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রান্না করতে পারবে? ঠিক আছে, সেটা হলো কি, যে একজন শিক্ষিত মানুষ, তাই না? শিক্ষিত। এখন তো যদি সে কাজটা করে, এখন শিক্ষিত মেয়ে যদি আবার রান্না বান্না না করে, আবার তার দ্বারা হবে না। কিন্তু কাজটা করে, একজন 8 পাস মেয়েও রান্না করে, একজন মাস্টার্স পাস মেয়েও রান্না করে, কেন দুইজনই রান্না কাজটা করে, কিন্তু একজন শিক্ষিত যে, তার দ্বারা কাজটা কিন্তু আরও ভালো মতো করা যাবে, বা সে ভালো মতো কাজটা করতে পারবে, তাই না? ব্যাপারগুলো এইরকম। তাই বলতেছে স্টাডির একটা বড় উপকারিতা আছে। উপকারিতা কি? এই যে বিশেষ এই 3টা উপকার: ডিলাইট, অর্নামেন্ট অ্যান্ড অ্যাবিলিটি। তাই বলছে টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ। কিন্তু স্টাডিরও একটা অনুপকারিতা আছে। এখন তুমি স্টাডির উপকারিতা দেখে করলে কি সারাদিন শুধু পড়াশোনায় করছো আর কোনো কাজ করছো না, তাহলে কি কাজ হবে কোনো? তুমি সারাদিনই পড়ো, শুধু সারাদিনই শুধু গল্প উপন্যাস এগুলোই পড়তে থাকো, তোমার কি কোনো কাজ হবে? হ্যাঁ, বলছে তুমি যদি প্র্যাকটিক্যাল কাজ না করে শুধু পড়াশোনাই করো, সেটা কিন্তু আবার আলস্যতা তৈরি করবে। দেখো, স্লথ, টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ, অ্যান্ড টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট ইজ অ্যাফেক্টেশন। এবং তুমি শিক্ষিত বলে যদি কথায় কথায় শিক্ষিত ভাব দেখাও গ্রামে গিয়ে, তোমাকে মানুষ কি গ্রহণ করবে বলো তো? ফুটানি দেখানো বলেন অনেকে, যে একটু শিক্ষিত হয়ে গেলে কথায় কথায় ইংরেজি ঝাড়তেছো, হ্যাঁ, কথায় কথায় রবীন্দ্র নজরুলের কোটেশন ঝাড়তেছো, ওটা কি, এটা কি ভাব হবে না? তখন তখন যতটুকু না তোমার অর্নামেন্ট হলো, তার থেকে বরং ভাব দেখানো বেশি বলবে মানুষ। হ্যাঁ, তাই বলছে বেশি পরিমাণে অর্নামেন্ট আবার ইউজ করা যাবে না কথায় কথায়। আর টু মেক জাজমেন্ট হোলি বাই দেয়ার রুলস ইজ দ্য হিউমার অফ আ স্কলার। আর যদি তুমি যে কোনো কিছু জাজ করতে গিয়ে যদি বারবার ওই কি বই থেকে কি পেয়েছো সেই উদাহরণ নিয়ে এসে ঝাড়ো, তাহলে সেটাও কিন্তু আবার স্কলারের ভাড়ামি মনে হবে। একজন স্কলার বা একজন জ্ঞানী ব্যক্তির ভাড়ামি মনে হবে, যে দেখো সব কিছুতেই উনি বলেছেন এই, শুধু কোটেশন ঝাড়ে, আর এই বলেছে ওইভাবে হবে, মানে পড়াশোনার সব কিছু তুমি নিয়ে যাচ্ছ। তাহলে অতিমাত্রায় স্টাডি কিন্তু খারাপ, এটাকে ব্যবহার করতে হবে পারফেক্ট করে নিয়ে। দেখো বলছে দে পারফেক্ট নেচার, বলছে স্টাডি আমাদের নেচারকে পারফেক্ট করে। ওই যে বললাম যে 8 পাস আর অনার্স পাসের মধ্যে পার্থক্য কি, তাহলে হচ্ছে তাহলে স্টাডি আমাদেরকে পারফেক্ট করে, কিন্তু পারফেক্ট হতে হলে আবার আমাদেরকে কী করতে হবে? এক্সপিরিয়েন্স দিয়ে পারফেক্ট হয়ে নিতে হবে। ওই যে বললাম যে একজন 8 পাস মেয়ে রান্না করে, একজন মাস্টার্স পাস মেয়েও রান্না করে, তাহলে একজন মাস্টার্স পাস মেয়ে রান্নাটা আরও ভালো মতো করতে পারার কথা। কিন্তু মনে করো 8 পাস মেয়েটা রান্না করে আর অনার্স পাস মেয়েটা কোনোদিন রান্না করেনি, তাহলে আজকে কি পারবে সে রান্না করতে? সে শিক্ষিত বলে কি রান্না করতে পারবে? হ্যাঁ, পারবে না। তাকে তো রান্না করতে হবে, তাহলে রান্না করতে করতে পারফেক্ট হতে হবে। তার মানে তোমাকে অবশ্যই শিক্ষিত হতে হবে, এবং শিক্ষিত হওয়ার কারণে যে জ্ঞানগুলো অর্জন করেছো, সেই জ্ঞানগুলো শুধুমাত্র হঠাৎ করে প্রয়োগ করলে হবে না, প্রয়োগ করে পারফেক্ট করে নিতে হবে, যে কোনটা প্রয়োগযোগ্য আর কোনটা প্রয়োগযোগ্য না। তুমি অনেক জ্ঞান অর্জন করছো, সব জ্ঞান এখানে প্রয়োগযোগ্য হবে না। আমেরিকা ইংল্যান্ডে যে জ্ঞানটা প্রয়োগযোগ্য, বাংলাদেশে সেটা প্রয়োগযোগ্য না, আবার বাংলাদেশে যেটা প্রয়োগযোগ্য সেটা আমেরিকাতে প্রয়োগযোগ্য না। তাহলে তোমাকে বুঝতে হবে যে কোনটা কোথাকার উপযোগী। তাহলে এই উপযোগিতা তোমার অভিজ্ঞতা দিয়ে পারফেক্ট করে নিতে হবে, তা না হলে ওই জ্ঞানের কোনো মূল্য নেই। ঠিক অনেকটা গাছের মতো, দেখো ফর ন্যাচারাল অ্যাবিলিটিস আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস, দেখো সিমিল ইউজ করছে না,
তাহলে ন্যাচারাল অ্যাবিলিটিগুলো যেগুলো আমরা শিক্ষার মাধ্যমে পেয়ে থাকি সেগুলো হচ্ছে একদম ন্যাচারাল, লাইক ন্যাচারাল প্ল্যান্ট। তাহলে মনে করো তুমি বন থেকে একটা গাছ এনে তুমি তোমার বাগানে লাগিয়েছো, তাহলে বনের গাছগুলো কি থাকে, সাইজ করা থাকে, না এলোমেলো ভাবে বড় হয় তারা? হুম এলোমেলো ভাবে বড়। এলোমেলোভাবে বড় হয়। তোমার বাগানে যদি তাদেরকে সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করতে হয়, তাহলে তাদেরকে কি করতে হবে? প্রুনিং করতে হবে না, একটা সাইজে আনতে হবে না? সাইজ মানে কি, আগাছাগুলোকে বা এলোমেলো ডালপালাগুলোকে কেটে দিয়ে একটা নির্দিষ্ট সাইজে নিয়ে আসা। তাই বলতে ঠিক ওইরকমভাবে আমাদের ন্যাচারাল অ্যাবিলিটিগুলোকেও ওই গাছকে যেমন প্রুনিং করা হয়, সাইজে নিয়ে আসা হয়, তেমনিভাবে স্টাডির মাধ্যমে আমাদের ন্যাচারাল অ্যাবিলিটিগুলোকেও প্রুনিং করতে হবে, যে কোনটা প্রয়োজন আর কোনটা প্রয়োজন না সেগুলো আমাদেরকে জানতে হবে। অ্যান্ড স্টাডিজ দেমসেলফ টু গিভ ফর ডিরেকশনস টু মাস অ্যাট লার্জ। আর যখন আমরা পড়াশোনা করি তখন স্টাডি আমাদেরকে অনেক ডিরেকশন দেয়, একটা বিষয়ের উপরে অনেক ডিরেকশন আমরা পেতে পারি, এই করলে ভালো হয়, ওই করলে ভালো হয়, ওই করলে ভালো হয়, এরকম অনেক পরামর্শ কিন্তু আমরা বই পড়ার মাধ্যমে পেতে পারি। কিন্তু সব পরামর্শ সব জায়গায় কি খাটবে বলো? যে না স্যার। একই জিনিসের উপরে একজন এক কথা বলছে, যেমন আমরা যদি বলি নাই মামার থেকে কানা মামা ভালো, নাই মামার থেকে কানা মামা ভালো, আর একটা বলছে শূন্য গোয়াল, মানে কি দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। তাহলে কোনো কিছু না থাকার চেয়ে খারাপ হলেও থাকা ভালো, আবার কোথাও বলতেছে খারাপ কিছু থাকার থেকে শূন্য গোয়াল ভালো। তাহলে তুমি কোনটা নিবা এই জায়গায়? তাই না? বিপরীত পরিস্থিতি মুখী বুঝে। দুটাতে তুমি পেয়ে গেছো, তাহলে তুমি কোনটা গ্রহণ করবা বলো? সেটা তোমাকে কি করতে হবে? যখন যেটা দরকার আর কি। হ্যাঁ, যেটা যখন দরকার তোমাকে সেটা। এখন দুটাই কিন্তু উদাহরণ ছাড়লে হবে না, কারণ কি দুটাই বিপরীতমুখী, কিন্তু বিপরীতমুখী হলেও দুটাই কোনো না কোনোভাবে কার্যকরী। তো এটাকে কি করতে হবে? এটাকে আমাকে কি এক্সেপ্ট দে বি বাউন্ডেড ইন এক্সপিরিয়েন্স। তার মানে আমি যে ন্যাচারাল অ্যাবিলিটিগুলো পেয়েছি, বিভিন্ন ডিরেকশন যেগুলো পেয়েছি, সেই ডিরেকশনগুলোকে এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমাকে কি করতে হবে? বাউন্ড করে নিতে হবে, যে কোনটা এই জায়গায় প্রয়োগ করা যায় আর কোনটা প্রয়োগ করা যায় না। তাই শুধু পড়াশোনা করলেই হবে না, পড়াশোনা করতে হবে এবং যে জ্ঞান পাবো সেই জ্ঞানগুলোকে আবার এক্সপিরিয়েন্সের মাধ্যমে প্রয়োগযোগ্য করে আমাকে সেগুলোকে কি করতে হবে? ব্যবহার করতে হবে। তা না হলে যেখানে যা তা ব্যবহার করলে ঝামেলা হয়ে যাবে। তাহলে এই হলো একটা কথা। তাহলে কি হলো দেখো, একটা গুরুত্বপূর্ণ কথা হলো টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ, টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্টেশন অ্যাফেক্টেশন অ্যান্ড টু মেক জাজমেন্ট হোলি বাই দ্য রুলস ইজ দ্য হিউমার অফ আ স্কলার। হ্যাঁ, এই লাইনগুলো একটু খেয়াল রাখবা। তাহলে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ লাইন আমরা পাচ্ছি। এরপর বলতেছে নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ লাইন, সবাই কি স্টাডিকে সঠিকভাবে গ্রহণ করে? তাহলে তো সবাই পড়াশোনা করতো নাকি? সবাই কি, জি স্যার। এই যে তোমাদের ভিতরে আছে ৬০-৬৫ জন, ক্লাস করতেছো ২০ জন, অনেক জ্ঞানী ব্যক্তি আছে, তারা বলবে হ্যাঁ পড়াশোনা করে হয়? এত পড়াশোনা কে করে গো? পড়াশোনা করে কে বড়লোক হয়েছে? হ্যাঁ পড়াশোনা করে কেউ? এরকম করে তোমাকে হেয়ালি মারা কথাবার্তা বলবে। তারা হচ্ছে ক্রাফটি ম্যান, হ্যাঁ, খুব চালাক মানুষ, তারা নিজেদেরকে খুব চালাক মনে করে। হ্যাঁ, তারা কি করে? ক্রাফটি ম্যান কন্টেম স্টাডিজ, তারা স্টাডিকে ঘৃণা করে, তারা স্টাডি করতে চায় না। এরকম গ্রাম্য এলাকাগুলোতে বা শহরেও অনেক মানুষ রয়েছে যারা শিক্ষিত মানুষ দেখলেই মানে নিজের মানে কোলে ঝোল টানার জন্য পড়াশোনাকে গালিগালা করে, এই পড়াশোনা করে কী হয়, ও দেখো পড়াশোনা করে এই করতে পারেনি, ও দেখো পড়াশোনা করে এই করতে পারেনি। আরে বাবা, তুমি কি করছো সেটা কও। পড়াশোনা করতে পারেনি কিন্তু আরেকজনও পড়াশোনা করে আরও কিছু করেছে, তুমি কি করতে পারোনি আর কি করতে পারোনি সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার মতো বুদ্ধিমান ও, তাই তুমিও করতে পারোনি, ও করতে পারেনি। কিন্তু পড়াশোনা করে এখন কি কেউ করতে পারছে না কিছু বলো? আজকের দিনে কি কেউ জি চাকরি স্যার। পায়নি? তাহলে একজন পাইলো একজন পাইলো, তাহলে যে পাইলো তার উদাহরণ দাও ভাই, যে পায়নি তার উদাহরণ দিও না। পড়াশোনা করছে মানে যে সে জ্ঞানী হয়ে গেছে তা না। দেখো এরকম খুব চালাক মানুষ, সে এই জন্য পড়াশোনাকে ব্যবহার করতে পারেনি, সে অতিমাত্রায় চালাক। এবার বলছে দেখো সিম্পল মেন অ্যান্ড অ্যাডমায়ার দেম। দেখো আর সিম্পল মানুষেরা প্রশংসা করে। সিম্পল মানুষ কারা? যারা খুবই সিম্পল, পড়াশোনা খুব একটা জানে না, তাই 8 পাস 9 পাস বা 2-4টা ইংরেজি বললে মানুষ খুব আশ্চর্য হয়ে যায়, আরে বাবা ছেলেটা তো হেভি পড়াশোনা করছে, দেখা যাচ্ছে ডিগ্রি পাস, হ্যাঁ ছেলে আমার ডিগ্রি পাস, মানে খুব অবাক হয়ে যায়, মানে অল্প পড়াশোনায় তাদের কাছে অনেক বিশাল মনে হয়। তাই বলছে কিছু সিম্পল ম্যান রয়েছে যারা পড়াশোনাকে প্রশংসা করে, কিন্তু ওয়াইজ ম্যান কারা? ওয়াইজ ম্যান তারাই যারা পড়াশোনা করে এবং শুধু ভাব নেয় না, সেগুলো তারা ব্যবহারও করে। ঠিক আছে তো? তাহলে 3 ধরনের মানুষের কথা বলা হয়েছে এখানে। কয় ধরনের মানুষ? 3 ধরনের। এক ধরনের হচ্ছে কি ক্রাফটি, হ্যাঁ ক্রাফটি মানে কি দুষ্ট এবং চালাক প্রকৃতির মানুষ। সিম্পল ম্যান হচ্ছে কি যারা একদম সিম্পল, অত অত শত বুঝে না, কাউকে একটু উন্নত দেখলে তার প্রশংসা করে বসে। আর ওয়াইজ ম্যান হচ্ছে কি যারা জানে এবং সেগুলোকে ব্যবহার করে। হ্যাঁ, এই ওয়াইজ ম্যানরাই সামনে এগিয়ে যায়। এই যে পড়াশোনা করতেছো, এর ভিতরে অনেকে ঘুমাচ্ছে, দই এত পড়াশোনা করে কি হয় রে? আরে জীবনের জন্যই পড়াশোনা, আগে ঘুমাবো তারপরে পড়াশোনা, যদি সময় থাকে তো করব। পড়াশোনা করে কে কোটিপতি হয়েছে গো? হ্যাঁ, এরকম অনেক থাকবে।
তাই বলছে দেখো ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ, কারণ স্টাডি কখনো নিজের ইউজ নিজে টিচ করে না। তুমি স্টাডি করছো, তোমাকে কি স্টাডি বলে দেবে যে কোথায় কোথায় এটা ইউজ করবা? হ্যাঁ বলো, বলে বলে দিয়েছি দেয়নি? তা তোমাকে অনেকগুলো ডিরেকশন বলে দিয়েছি, স্টাডি বলতেছে আমি তোমাকে বলে দিলাম, এখন তুমি পারলে এগুলো ইউজ করো, যাও। ঠিক আছে, তাই বলছে কি যে ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ অ্যান্ড এখন বলছে কি অ্যান্ড দ্যাট ইজ আ উইজডম উইদাউট দেম অ্যাবাভ দেম ওন বাই অবজারভেশন। অতএব উইজডম বলতে আমরা সেটাকেই বুঝি যেটা স্টাডির অ্যাবাভ, স্টাডি করে আমরা যা পাইলাম সেখান থেকে নির্যাস হিসাবে ব্যবহার করে নিয়ে আমরা অবজারভেশনের মাধ্যমে যেটা পাই, তাই তো প্র্যাকটিক্যাল ইউজের মাধ্যমে আমরা যেটা পাই সেটা হলো উইজডম। অতএব জ্ঞানী ব্যক্তি আর নলেজেবল ব্যক্তির মধ্যে পার্থক্য আছে। নলেজেবল মানে হচ্ছে যে অনেক জানে কিন্তু ব্যবহার করতে পারে না, আর ওয়াইজ ম্যান হচ্ছে যে জানে এবং বিষয়গুলোকে ব্যবহার করতে পারে, সে হচ্ছে ওয়াইজ। ঠিক আছে, তো প্রজ্ঞা বলা হয়। জ্ঞান আর প্রজ্ঞা দুটো আলাদা জিনিস। জ্ঞান হচ্ছে নলেজ, মানে ঢাকা বাংলাদেশের রাজধানী, তাই তো নিউ ইয়র্ক, এই সেই কত কিছু তার জানা আছে, কিন্তু সে ওয়াইজ না। কারণ কি, সে ওইগুলোকে ঠিকমতো ইউজ করতে পারে না। তাই সেখানে বলতেছে যে শুধুমাত্র কি পড়াশোনা করলে হবে না, পড়াশোনাটাকে ব্যবহার উপযোগী করতে হবে। ঠিক তো? এবং 3 ধরনের মানুষে দেখো এখানে তিনি 3 পয়েন্ট খুব ব্যবহার করেছেন। স্টাডির 3টে উপকারিতা দেখেন, হ্যাঁ, ডিলাইট, অর্নামেন্ট, অ্যাবিলিটি। তারপর আরও কি বললেন, ক্রাফটি ম্যান একটা, সিম্পল ম্যান একটা, ওয়াইজ ম্যান একটা, 3টা ভাগে কিন্তু ভাগ করছেন তিনি বারবার। হ্যাঁ, আবার এখানে তিনি বলছেন হ্যাঁ টু মাস, দেখো টু স্পেন্ড টু মাস টাইম ইন এটা স্লথ, একটা হচ্ছে অ্যাফেক্টেশন, আর একটা হচ্ছে কি হিউমার অফ এ স্কলার। দেখো 3টা করে বিষয় তিনি কিন্তু বারবার ইউজ করছেন। এখানেও তিনি 3টা বিষয় বলুন। দেখো অতএব তাহলে কি আমরা পড়াশোনা করবো তো নাকি, না পড়াশোনা করবো না অতিমাত্রায়? করবো। হ্যাঁ, পড়াশোনা করব, কিন্তু সেটা যাতে কার্যকরী হয় সেই মতো করে। এবার বলছেন রিড নট টু কন্ট্রাডিক্ট অর কনফিউট। পড়াশোনা করো না শুধুমাত্র অন্যকে পরাজিত করার জন্য, অন্যের বিরোধিতা করার জন্য। ঠিক আছে তো? কন্ট্রাডিক্ট মানে কি, বিরোধিতা করা, অন্যের কথাকে মানে কি বলো, কথা খণ্ডন করা বা ভাঙ্গা বা বিতর্ক করার জন্য শুধু পড়াশোনা করো না। নর টু বিলিভ অর টেক ফর গ্রান্টেড, অথবা অথবা বইয়ে যা বলছে তাই তুমি বিশ্বাস করে বসছো, বা হচ্ছে গ্রান্টেড বলে মেনে নিচ্ছ যেটাই ঠিক, এমনটার জন্য পড়াশোনা করার দরকার নেই। নট টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, আবার শুধুমাত্র হ্যাঁ নিজের কথাবার্তাগুলোকে অর্নামেন্টাল করার জন্য যে শুধু পড়াশোনা করতে হবে তা সেটাও দরকার নেই। তাহলে পড়াশোনা করতে নিষেধ করলেন 3টা ব্যাপারে, তাই তো? যে পড়াশোনার জ্ঞান নিয়ে যেন কাউকে ছোট করতে যেও না, পড়াশোনার জ্ঞান নিয়ে যেন সব কিছুকে বিশ্বাস করতে যেও না, আর পড়াশোনার জ্ঞান নিয়ে যেন নিজের কথাগুলোকে অর্নামেন্টেশন করার জন্য, ভাবচক্কর বাড়ানোর জন্য যেন পড়াশোনা করো না। তাহলে কিসের জন্য পড়াশোনা করব? বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার। কিন্তু পড়াশোনা করে আমি যে জ্ঞান অর্জন করব সেটাকে কনসিডার করব, বিবেচনা করব, তাই তো? ওয়ে মানে কি, মাপা, মেজার করা, ভাবা যে এই জ্ঞানটা আমার প্রয়োজন কিনা, এই জ্ঞানটা আমার কার্যকরী কিনা, এগুলোকে ভেবে বিবেচনা করেই মানে করার জন্য আমাকে পড়াশোনা করতে হবে। কারণ কি, পড়াশোনা করে আমরা যা পাবো তাই যেন আমরা গ্রহণ না করি। কি কথা বোঝা গেল? এই যে আমরা প্যাট্রিয়ট কবিতাটা পেয়েছিলাম না, প্যাট্রিয়ট কবিতা তো পেয়েছিলাম তাই না? তাহলে দেশপ্রেমিক, একজন দেশপ্রেমিক, তাকে যথাযথ মূল্যায়ন করা হলো না। এখন ওই কবিতা পড়ার পর যদি মনে করি ধুর দেশের জন্য এত কিছু করে লাভ নাই, তো ওই শেষে আমার দশা ওইরকম হবে, আমরা কি তাই তাই করবো? না স্যার। এখন বললাম যে মানুষ তো এরকম খারাপ যে তুমি দেশের মানুষের জন্য যত কাজই করো ও কাজ হবে না, হ্যাঁ, মানুষ তোমাকে কোনো না কোনো সময় খারাপ বলবেই। এখন এই জ্ঞানটা ওখান থেকে পাওয়ার পর যদি আমরা মনে করি যে না হায় রে আমার তো আমি তাহলে দেশপ্রেমের মধ্যে নেই, ওইরকম ঘটনা আমার ঘটে যাবে, তাহলে তো হবে না। হ্যাঁ, তো এরকম তাই বলছে যে বরং আমরা যা জ্ঞান পেলাম সেটাকে বিবেচনা করতে হবে, তার ভালো মন্দ বুঝতে হবে, এবং যেটা ভালো দিক সেটা গ্রহণ করে আমাকে কাজে লাগাতে হবে। তাহলে এটা বলা হলো কি কারণে স্টাডি করা উচিত আর কিসের জন্য স্টাডি করা উচিত না। এরপর বলা হচ্ছে সাম বুকস আর টু বি টেস্টেড। এবার তিনি 3 ধরনের বইয়ের কথা বলবেন, যে কিছু বই আছে শুধু টেস্ট করতে হবে। টেস্ট কেমন? যেমন তরকারি রান্না হচ্ছে, আমরা একটু ঝোল চেটে দিলাম নাকি, যে লবণ ঠিক মতো হয়েছে কিনা, ঝাল ঠিক মতো হয়েছে কিনা, তরকারি সিদ্ধ হয়েছে কিনা, এরকম। আমরা কি তাহলে পুরো খাচ্ছি না, শুধু জাস্ট টেস্ট করতেছি, শুধু স্বাদ নেওয়ার জন্য? তাহলে এমন কিছু বই আছে যেগুলো খাওয়া যাবে না, একটু স্বাদ নিয়ে বুঝতে হবে ভালো হয়েছে না মন্দ হয়েছে। হ্যাঁ, স্বাদ নিয়ে বুঝতে হবে যে ভালো হয়েছে না মন্দ হয়েছে বইটা, তারপরে বিবেচনা করে পড়া যেতে পারে। সব বই সামনে যা আসবে তাই তুমি ধুমসে পড়াশোনা করতেছো, দরকার নেই। বলছে আদার টু বি সোয়ালোড, কিছু বই আছে যা ঢকঢক করে গিলে খাইতে হবে, স্বাদ নেওয়ার কোনো দরকার নেই। কিছু বই আছে কি পানির মতো, জাস্ট পানি যেমন আমরা স্বাদ নেওয়ার জন্য খাই না, পানির কি স্বাদের জন্য খাই আমরা? না স্যার। এর আমরা বেশি কিছু আমরা চিবাইও না, স্বাদও নিই না, জাস্ট আমরা ঢকঢক করে গিলে ফেলি, কারণ আমাদের জন্য উপকার এগুলো।
এবং বলছে সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড, আর কিছু বই আছে যেগুলো চিবিয়ে হজম করতে হবে। তার মানে কি, কিছু বই আছে খুবই উপকারী, যে বইগুলো খুবই গভীরভাবে পড়তে হবে এবং সেই বইয়ের যে নির্দেশনাগুলো সেগুলো মেনে আমার জীবনটাকে সজ্জিত করতে হবে। যেমন খাবার ডাইজেস্ট হলে কি, যদি খাবার হজম না হয় তাহলে বদ হজম হয় নাকি, সেটা আমাদের জন্য ক্ষতি হয়। আর যে খাবার ডাইজেস্টেড হয় সেটা আমাদের শরীরে কাজে লাগে। তার মানে কি, যে বই পড়ে আমরা জ্ঞান অর্জন করব সেই জ্ঞানটা যদি আমাদের জীবনে কাজে লাগে সেটা সেইভাবে আমাদেরকে ডাইজেস্ট করতে হবে। কি কথা বুঝতে পেরেছো? সুতরাং সাম বুকস আর টু বি রেড অনলি ইন পার্টস। অতএব টেস্ট করা মানে কি, যে কিছু বই আছে যেগুলো আমাদের পার্ট পড়তে হবে, মানে কিছু পড়তে হবে, কিছু পেজ যেগুলো প্রয়োজনীয় না সেগুলো বাদ দিয়ে পড়তে হবে, এটা হচ্ছে টেস্ট করা। আদার্স টু বি রেড বাট নট কিউরিয়াসলি অর অ্যাটেন্টিভলি, আর কিছু বই আছে পুরোটা পড়বো ঠিক পানি খাওয়ার মতো, পুরোটা পড়বো, পুরো পানিটাই খাবো কিন্তু চেবাবো না, স্বাদ নিব না। আর সাম ফিউ, কিন্তু খুব কম বই আছে টু বি রেড হোলি অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন, কিন্তু বলছে খুব কম বই আছে যেগুলো পুরোপুরি পড়তে হবে এবং খুব ধৈর্যের সহিত পড়তে হবে, অ্যাটেনশন দিয়ে পড়তে হবে। হ্যাঁ, তাহলে টেস্ট করা মানে কি, ওই পার্ট বাই পার্ট পড়া, তাই তো, অল্প অল্প করে পড়া, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো পড়া, বাকি অগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বাদ দেওয়া। তাই বলছে সাম বুকস অলসো মে বি রেড বাই ডেপুটি, বলছে কিছু বই নিজে না পড়ে অন্যের মাধ্যম দিয়ে পড়িয়ে নেওয়া যায়। ডেপুটি মানে কি, একজন প্রতিনিধি রাখা নাকি, যে যেমন ধরো নিউজ পেপার, আমি আমার ভাইকে বা ছেলেকে বা মেয়েকে বললাম এই নিউজ পেপারটা পড়ো তো, পড়ে দেখো তো কি বলছে, দিয়ে সংবাদটা আমাকে বলো, মানে আমি নিজে পড়লাম না কিন্তু অন্যকে দিয়ে পড়িয়ে তথ্যগুলো নিলাম, ঠিক আছে। বলছে দেখো অ্যান এক্সট্রাক্ট মেড অফ দেম বাই আদার্স, মানে মূল কথা হলো কিছু বই থাকতে পারে যে বইগুলো অন্যের মাধ্যমে পড়িয়ে নিজে কি করতে পারো, তুমি তথ্যগুলোকে গ্রহণ করতে পারো। কথা বুঝতে পেরেছো? এইগুলো হচ্ছে কি এক ধরনের। বাট দ্যাট উড বি, কিন্তু সেই কাজটা করা যাবে কোনগুলোতে, উড বি অনলি ইন দ্য লেস ইম্পর্টেন্ট আর্গুমেন্ট, যেগুলো কম কম গুরুত্বপূর্ণ সেই বইগুলোর ক্ষেত্রে, অ্যান্ড দ্য মিনার সর্টস অফ বুক, অথবা খুবই নিম্নমানের বইগুলোর ক্ষেত্রে, যে বইগুলো আমার পরে সময় নষ্ট করার কোনো দরকার নেই, বরং অন্যের মাধ্যমে পড়িয়ে মূল যে বিষয়গুলো সেগুলো গ্রহণ করা যেতে পারে। এলস ডিস্টিল্ড বুকস আর লাইক কমন ডিস্টিল্ড ওয়াটার্স, কারণ কি, এই জাতীয় বইগুলো হচ্ছে কমন ডিস্টিল্ড ওয়াটারের মতো, যেগুলো হচ্ছে ফ্ল্যাশি থিংস, মানে কোনো স্বাদ নেই পানির। ডিস্টিল্ড ওয়াটার যেগুলো ব্যবহার করা হয় সায়েন্টিফিক কাজে, তাই তো, পরিষ্কার পানি, ওগুলো কিন্তু কোনো স্বাদ থাকে না। নলকূপের পানিতে যেমন স্বাদ থাকে, ওই পিউরিফাইড পানিতে কিন্তু ওরকম স্বাদ থাকে না। তো এরকম কিছু বই আছে একদম স্বাদহীন বই, উপকারহীন বই, তাহলে ওই বইগুলো যদি তুমি পারো অন্যকে দিয়ে পড়াইয়ে যদি কোনো উপকারী কথা থাকে সেগুলোকে গ্রহণ করে নেওয়া যেতে পারে। কি কথা বুঝতে পেরেছো? বইগুলোকে কয় ভাগে ভাগ করা হলো? জি স্যার। আচ্ছা, তারপর বলছে রিডিং মেক দ্য ফুল ম্যান। এখন এবার তিনি বিভিন্ন স্টাডি প্যাটার্নের উপকারিতা দেখাবেন। যদি কেউ শুধু রিডিং করে তাহলে রিডিং করলে কি হবে, মানুষটা পূর্ণ হয়ে যাবে, মানে কি জ্ঞানে পূর্ণ হয়ে যাবে, কারণ সে অনেক কিছু জানবে। কিন্তু অনেক কিছু জানার পরেও সেগুলোকে ব্যবহার করতে না পারে যদি কি না হয়, কনফারেন্স আর রেডিম্যান, যদি সেগুলো নিয়ে আলোচনা না করে। যত বেশি আলোচনা করা হবে বিষয়গুলো তত বেশি কার্যকরী হবে। এই জন্য আমরা গ্রুপ স্টাডির কথা বলি। হ্যাঁ, যে স্টুডেন্টরা যদি গ্রুপ স্টাডি করে সেই গ্রুপ স্টাডিতে কিন্তু অনেক কার্যকরী হয়, কারণ সবাই মিলে ওগুলো নিয়ে আলোচনা করা যায়। তোমরা তো সেসব করো না, এখন তো গ্রুপ স্টাডি তো ঘরে বসেও করা যায়, এই গুগল মিটের মাধ্যমে, জুমের মাধ্যমে 2-4 জন মিলে যদি প্রতিনিয়ত স্টাডি নিয়ে আলোচনা করো 1 ঘন্টা করে দিনে, তাও কিন্তু অনেক উপকার হয়। এতে স্পিকিং লেভেলটা বাড়ে, তাই তো, নিজেদের ভিতরে বোধগম্যতাটা বাড়ে, কিন্তু সেগুলো তো তোমরা করো না, এটা একটা সমস্যা। তাহলে রিডিং মেক দ্য ফুল ম্যান, কনফারেন্স আর রেডি ম্যান, অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। তাহলে দেখো শুধু কনফারেন্স আর এক্সাক্ট ম্যান হওয়ার জন্য আমাকে লিখতে হবে, তাহলে বলা হচ্ছে একবার লেখা 10 বার পড়ার সমান, তাহলে লেখার ক্ষমতা সবচেয়ে বেশি, সেটা আমাকে এক্সাক্ট বানাই। তাহলে দেখো রিডিং আমাকে পূর্ণ করে ফেলে, মানে কি, সে বস্তায় মাল পড়ার মতো, যত পড়বা তত বেশি জ্ঞান তোমার ভিতরে ঢুকবে, আর যত বেশি জ্ঞান নিয়ে চর্চা করবা, আলোচনা করবা, তত বেশি সেগুলো তোমার কাছে সবসময় রেডি থাকবে, মানে তুমি সবসময় এগুলোকে ইউজ করতে পারবা। আর যত লিখবা তত তোমার জ্ঞানটা, লেখাটা, পড়াটা কতখানি পারফেক্ট হয়েছে সেটা তুমি বুঝতে পারবা। তাহলে পরীক্ষার আগে যদি তুমি কোনো কিছু না লিখেই পরীক্ষা দিতে যাও, তুমি কেমন করে বুঝবো যে তুমি আসলে প্রিপেয়ার্ড হয়েছো, ভালো করে লিখতে পারবা? তাহলে অনেকে আমরা যে পরীক্ষাগুলো নেই সেগুলো দাও না দেওয়ার কারণে সে ভাবো পরে দিবে, এভাবে দিয়ে আর কখনোই দেওয়া হয় না। এতে সে কখনোই বুঝতেই পারে না যে তার লেখাটা কতখানি কার্যকর হয়েছে। আর পরীক্ষার হল থেকে এসে বলে হেভি পরীক্ষা দিয়েছি, রেজাল্ট দেওয়ার পরে বলে ওরে বাবা স্যার আমি এত ভালো পরীক্ষা দিয়েছি, স্যাররা মনে আমাকে না দেখে নাম্বার দিয়েছে, এরকম বলা হয়। তো এই জন্য রাইটিং করতে হবে। তাহলে কি, রিডিং, কনফারেন্স অ্যান্ড রাইটিং। কনফারেন্স মানে কি, ডিসকাশন, ঠিক আছে তো, ডায়ালগ, তাই তো, কনভারসেশন, এটাকে বলে কনফারেন্স। কি কথা বোঝা গেল সবার? জি স্যার। বলছে অ্যান্ড দেয়ারফর ইফ আ ম্যান রাইট লিটল, অতএব সে কারণে যদি একজন মানুষ কম লেখে, তাহলে মনে করো একজনের লেখার কি পরিস্থিতি কম,
তাহলে তার লেখার মানে তার সুযোগ কম লেখালেখি করার, তাহলে তাকে কি করতে হবে, তাকে এক্সাক্ট মানুষ হতে হলে তার একটা গ্রেট মেমোরি থাকতে হবে, কারণ লিখতে লিখতে মানুষের স্মৃতিতে ধরে যায়, কিন্তু যদি সে লিখতে না পারে তাহলে তার স্মৃতি ক্ষমতা ভালো থাকতে হবে। অ্যান্ড ইফ ই কনফার লিটিল, আর যদি কেউ কনফার বা কনফারেন্স কম করে, মানে আলোচনা করার সুযোগ কম, হি হ্যাভ আ প্রেজেন্ট উইট, তাহলে তার উপস্থিত বুদ্ধি থাকতে হবে, কারণ সে কনফারেন্স না করলে জ্ঞানগুলো কার্যকরী থাকে না। এই জন্য তার যদি অবশ্য রেডি উইট ভালো থাকে, তাহলে অবশ্য সে তার তথ্যগুলো ভালো মতো ইউজ করতে পারবে। কারণ ইফ ই রিড লিটিল, আর যদি কেউ কম পড়ে, হি দেখো হ্যাভ মাস কানিং, আর যে কম পড়ে তার তো জ্ঞান কম নাকি, দেখো, কারণ রিডিং মেক দ্য ফুল ম্যান, কারণ যত বেশি পড়বে তত বেশি জ্ঞান হবে, কিন্তু যে কম পড়ে তার ক্ষেত্রে কি হবে, তাকে হতে হবে চালাক চতুর। কি করার জন্য, টু সিম টু নো দ্যাট হি ডাথ নট, তাকে এমন ভাব নিতে হবে যেন সে জানে, কিন্তু আসলে সে জানে না। তাহলে এইভাবে তুমি কি করতে পারো, তোমার যে ঘাটতিগুলো সেগুলো পূরণ করতে পারো। যে কম লেখে তার গ্রেট মেমোরি থাকতে হবে, যে কম পড়ে তাকে খুব চালাক চতুর হতে হবে, আর যে কম পড়ে তার প্রেজেন্ট উইট থাকতে হবে নাকি, কম কথা বলে আর কি, দেখছো, কম কথা বলে, তাই না? আর যে হচ্ছে কম পড়ে তাকে এমন চালাক হতে হবে যেন সে কথাবার্তা এমনভাবে বলবে যেন সে অনেক পড়েছে এটা মনে হয়। দেখবো যে অনেক মানুষ আছে যারা অনেক বেশি বেশি জ্ঞানী কথা বলে, ভাব নেই, ঠিক আছে তো, অ্যাজিপের মতো, হ্যাঁ, সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে, কিন্তু আসলে সে কিছুই জানে না, এরকম আর কি। তো এইভাবে তিনি দেখালেন যে কোন কাজটা আমাদের কিভাবে উপকারিতা করে, আর যদি আমাদের ওই কাজগুলোর এক্সাক্ট উপায় না থাকে তাহলে আমরা কিভাবে সেগুলোকে মানিয়ে নিতে পারি। এবার বলা হবে কোন বই কিসের জন্য উপকারী। দেখো, হিস্ট্রি মেক্স মেন ওয়াইজ, পয়েটস উইটি, দ্য ম্যাথমেটিক্স সাটল, ন্যাচারাল ফিলোসফি ডিপ, মোরাল গ্রেভ, লজিক অ্যান্ড রেটোরিক এবল টু কন্টেন্ট। তাহলে এক এক বইয়ের এক এক উপকারিতা। হিস্ট্রি আমাদেরকে ওয়াইজ করে, জ্ঞানী বানায়। পয়েটসরা উইটি হয়, হ্যাঁ, দেখো উইটি মানে কি, উইটি বলতে আমরা কি বুঝি, ওয়াইজ মানে তো বুঝলাম জ্ঞানী, তাই তো, জ্ঞানপূর্ণ, তাই তো, উইজডম যে থাকা। তাহলে উইটি বলতে কি বুঝি, হ্যাঁ, বুদ্ধিমান, তাই তো, বুদ্ধিমত্তা, মানে এটা আবার ওই ইন্টেলিজেন্ট আর উইজডের মধ্যে পার্থক্য রয়েছে, একটু মিউট রাখো। হ্যাঁ, এটার মানে হলো কি, মানে সময়ের সাপেক্ষে গুছিয়ে সুন্দর করে বুদ্ধি দেওয়া, জ্ঞান দেওয়া বা কার্যকরী উপযোগী কথা বলে, এটা হচ্ছে উইটি। আর ম্যাথমেটিক কি করে, সূক্ষ্ম জ্ঞান সম্পন্ন করে, হ্যাঁ, যে আমি একদম পাই টু পাই হিসাব করতে পারি। ন্যাচারাল ফিলোসফি মানুষকে গম্ভীর বানায়, ডিপ বানায়, দেখো, ডিপ মানে গভীর জ্ঞান সম্পন্ন বানায়। আর মোরাল মানুষকে গ্রেভ বানায়, যারা নীতি নৈতিকপূর্ণ তারা দেখবে সব চুপচাপ গম্ভীর টাইপের, যারা হচ্ছে সৎ মানুষ বা হচ্ছে তারা সবসময় গম্ভীর হয়। অন্যদিকে লজিক এবং রেটোরিক মানুষকে কন্টেন্ট করে। কন্টেন্ট মানে কি, মানে কারোর সাথে কথায় তর্কে বিতর্কে জড়িয়ে সুন্দর করে কথা বলতে সাহায্য করে হচ্ছে লজিক এবং রেটোরিক, যেটা আমরা জানি উকিলেরা করে থাকে, তাই না, লজিক পড়ে তারা খুব যুক্তি দিতে পারে। তো এইভাবে এক এক সাবজেক্টের এক এক উপকারিতা। সুতরাং অ্যাভিয়েন্ট স্টুডিয়া ইন মোর্স মানে হচ্ছে স্টাডিজ ডেভেলপ ম্যানার্স, মানে স্টাডি আমাদের ম্যানারকে ডেভেলপ করে। তুমি কোন ধরনের স্টাডি করলে কেমন ম্যানার তোমার হবে সেটা তোমার স্টাডি বলে দিবে। সুতরাং দেয়ার ইজ নো স্টোনড অবস্টাকল অর ইম্পেডিমেন্ট ইন দ্য, মানে কি, সুতরাং বা এরকম কিছু, হ্যাঁ। সুতরাং আমরা দেখতেই পাইলাম যে এমন কোনো স্টোন বা অবস্টাকল বা ইম্পেডিমেন্ট নেই উইটে, বিশেষ করে জ্ঞানের ক্ষেত্রে, দ্যাট দেখো বাট মে বি রট আউট বাই ফিট স্টাডিজ, মানে আমাদের জ্ঞানের ক্ষেত্রে যদি কোনো ঘাটতি থাকে, কেউ যদি ওয়াইজ কম হয় তাহলে তার হিস্ট্রি পড়া উচিত, যদি কেউ উইটি কম হয় তার পোয়েট্রি পড়া উচিত, যার যদি সূক্ষ্ম জ্ঞান সম্পন্ন কম হয়, সূক্ষ্ম জ্ঞান কম থাকে, তার ম্যাথমেটিক্স পড়া উচিত। মানে বিভিন্ন জ্ঞান আমাদের এই জ্ঞানের ঘাটতিগুলোকে কি করতে পারে, পূরণ করতে পারে। তাই যার যেখানে ঘাটতি রয়েছে সেই ঘাটতিটা পূরণের জন্য তার সেই বিষয়টা পড়া উচিত। ঠিক অনেকটা লাইক ডিজিজ, দেখো, অ্যাজ ডিজিজ অফ দ্য বডি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজ, যেমন আমাদের শরীরের বিভিন্ন এক্সারসাইজ বিভিন্ন রোগের জন্য কি কার্যকরী, তাই না, রোগ সারানোর জন্য। ঠিক ওরকম আমাদের জ্ঞানের ক্ষেত্রেও যদি কোনো ঘাটতি থাকে বা সমস্যা থাকে তাহলে বিভিন্ন স্টাডির মাধ্যমে সেই জ্ঞানের ঘাটতিগুলোকে আমরা পূরণ করতে নিতে পারি। কি কথা বোঝা গেছে? এবার তিনি বললেন এক্সাম্পল যে কোন খেলা বা কোন এক্সারসাইজ কোন রোগের জন্য ভালো। দেখো, বোলিং ইজ গুড ফর দ্য স্টোন অর গল ব্ল্যাডার, অনেক সময় গল ব্ল্যাডারে বা পিত্তথলিতে পাথর হয়, তাই না, এদের এই পাথর সারানোর জন্য উপযোগী খেলা হচ্ছে কি, বোলিং করা। তারপর হচ্ছে রেইনস, দেখো এছাড়াও রেইনস কিডনিস, তাহলে হচ্ছে গল ব্ল্যাডার বা কিডনিতে যে পাথর আসে পাথরের জন্য এই খেলাটা উপযোগী। শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট, যাদের লাং বা ব্রেস্টের সমস্যা আছে তাদের জন্য শুটিং করা ভালো। শুটিং মানে কি, ওই যে গোলন্দাজ নাকি, গুলি করা।
জেন্টেল ওয়াকিং ফর দ্য স্টমাক, স্টমাক মানে কি পেটের জন্য ভালো ব্যায়াম কি একটু মৃদু হাঁটা, তাই না? রাইডিং ফর দ্য হেড, ঘোড়ায় চড়ে যাওয়া হচ্ছে হেডের জন্য ভালো, অ্যান্ড দ্য লাইক, এরকম আরও অনেক এক্সারসাইজ আছে যে এক্সারসাইজটা এক এক রোগের জন্য উপকারী। ঠিক ওরকম স্টাডিও, হ্যাঁ, যে কোন স্টাডি করলে পারে আমার জ্ঞানের কোন জায়গাটা ঘাটতিটা পূরণ হয়ে যাবে, তো সেই মানে ভেবে চিন্তায় আমাদের পড়াশোনা করা উচিত। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। ওকে, তাই বলছে ইফ সো, সুতরাং ইফ আ ম্যানস উইড বি ওয়ান্ডারিং, কারো যদি জ্ঞানের ঘাটতি থাকে, তাই তো, মানে এই জ্ঞান বলতে বুদ্ধিমত্তার ঘাটতি থাকে, তাই তো, সুচতুরতার ঘাটতি থাকে, তাহলে কি করতে হবে? লেট হিম স্টাডি দ্য ম্যাথমেটিক্স, তাহলে ওই যে সাটলটার জন্য তাকে কি করতে হবে? সাটল হওয়ার জন্য ম্যাথমেটিক্স স্টাডি করতে হবে। ফর ইন ডেমনস্ট্রেশন ইফ ইট উইড বি কল্ড অ্যাওয়ে নেভার সো লিটিল হি মাস্ট বিগিন এগেইন, মানে কি, এবং ম্যাথমেটিক্স পড়ার পর মনে হলো যে ডেমনস্ট্রেশন মানে কি, মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে, যে হ্যাঁ আমি ম্যাথমেটিক্স পড়ে জ্ঞানটা অর্জন করলাম, কিন্তু দেখা যাচ্ছে আবারও যখন আমি ডেমনস্ট্রেশন করতে গেলাম, কাজে যখন ইউজ করতে গেলাম, দেখলাম যে আবারও আমার উইটের কেমন জানি ঘাটতি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ কি, কল্ড অ্যাওয়ে নেভার সো লিটিল মানে কি, যে উইট যদি কম হয় বা ঘাটতি হয় তাহলে তার আবার নতুন করে পড়াশোনা শুরু করা উচিত, মানে যতক্ষণ না ওই রোগটা সারবে ততক্ষণ পর্যন্ত তাকে ওই কাজটা করে যেতে হবে, ওই পড়াশোনাটা করতে হবে, ওই এক্সারসাইজটা করতে হবে। মানে যতক্ষণ এই রোগ সারছে ততক্ষণ তো আমরা যেমন এখন মানুষ অধিকাংশ হাঁটাহাঁটি করে কিসের জন্য? ডায়াবেটিস এবং প্রেশারের জন্য, নাকি? তাহলে ডাক্তারের পরামর্শ কি, প্রেশার বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হলে তাকে কি কি করতে হবে বলো তো? কি সবাই আছো তো লাইনে নাকি? জি স্যার। জি স্যার। হাঁটাহাঁটি করতে হবে, মিষ্টি খাওয়া যাবে না, হ্যাঁ, তারপরে হাঁটাহাঁটি হচ্ছে করতে হবে, তেল খাবার মশলাযুক্ত খাবার খাওয়া যাবে তেল না, নাকি? মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। হ্যাঁ, তাহলে এই যেমন ঘাটতি পূরণের জন্য কতদিন পর্যন্ত এই কাজটা করতে হবে? হাঁটাহাঁটি কতদিন পর্যন্ত করতে হবে? রেগুলার। হ্যাঁ, মানে যতদিন মোটামুটি নিয়ন্ত্রণের বাইরে না যাচ্ছে, নাকি? তাহলে এটা প্রতিনিয়ত ঠিক ওরকম বলতেছে যে তুমি একটা স্টাডি করার পর আবার মনে হচ্ছে দেখি তো একটু প্র্যাকটিক্যাল ইউজ করে দেখি তো না, আর তো ঘাটছে, তাহলে আবার পড়াশোনা করতে হবে, প্রতিনিয়ত তার পড়াশোনা চালিয়ে যেতে হবে। এবং এই পড়াশোনা করতে করতে এমন দেখো, ইফ ইজ উইট বি নট অ্যাপ টু ডিস্টিংগুইশ আর ফাইন্ড ডিফারেন্সেস লেট হিম স্টাডি দ্য স্কুলম্যান। হ্যাঁ, বলছে তার পড়াশোনা বা জ্ঞান যদি মনে হয় যে ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে পারছে না, তাই তো, কোনো কিছু বুঝতে গিয়ে সে মানে কোনটা ভালো হবে কোনটা মন্দ হবে এরকম বুঝতে পারছেন, তাহলে তার কিসে পড়াশোনা করা উচিত? স্কুলম্যান পড়াশোনা করা উচিত, স্কলারলি হওয়া উচিত। যারা হচ্ছে স্কলার, যারা সূক্ষ্ম সূক্ষ্ম বিবেচনা করতে পারে, তাদের সেই বিষয় নিয়ে স্টাডি করা উচিত। হ্যাঁ, তাই বলছে দেখো, ফর দেয়ার সিমিলি সেক্টরস, কারণ কি, স্প্লিটার অফ হেয়ার্স, কারণ স্কলারেরা হচ্ছে কেমন, স্কুলম্যান বা স্কলারেরা হচ্ছে ওইরকম সূক্ষ্ম বিবেচনা বোধ সম্পন্ন মানুষ। স্প্লিটার্স অফ হেয়ার্স মানে হচ্ছে চুলচেরা বিশ্লেষণ করা, কারণ এই স্কলারেরা এমন মানুষ যারা কি করতে পারে, যারা চুলচেরা বিশ্লেষণ করে। চুলচেরা বিশ্লেষণ মানে কি, সূক্ষ্ম, চুলকে কোনোদিন চেরা যায়? বলো, তুমি চুলকে চিরতে পারবা? জি না। হ্যাঁ, অবশ্য পারবে, সাইন্টিফিক ওয়েতে পারা যেতে পারে, কিন্তু সেটা অনেক সূক্ষ্ম বিষয়। তাহলে চুলচেরা মানে হচ্ছে সূক্ষ্মাতি সূক্ষ্ম কোনো কাজ করাকে বোঝানো হয়, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তাই বলছে যে ইফ ই বি নট অ্যাপ টু বিট ওভার ম্যাটার্স, বলছে সে যদি কোনো একটা বিষয় সম্পর্কে খুব বেশি বিট ওভার মানে কি, কোনো একটা বিষয় সম্পর্কে যদি সে পারফর্ম করতে ভালো না পারে, কোনো একটা মেটার বা কোনো একটা বিষয় নিয়ে যদি সে যথাযথ উপযুক্ত, অ্যাপ মানে কি উপযুক্ত হওয়া, তাহলে বি নট অ্যাপ মানে উপযুক্ত না হয়, অ্যান্ড টু কল অফ ওয়ান থিং টু প্রুভ অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার, এবং একটা জিনিসকে প্রমাণ করতে যদি আরেকটা জিনিসে উদাহরণ আনতে যদি সে দক্ষ না হয়, যেমনটা উকিলেরা করে, তাই না? উকিলেরা কি করে, কোর্টে গিয়ে, তাই না, যখন তারা তাদের মক্কেলের জন্য পক্ষ হয়ে কথা বলে তখন বিভিন্ন উদাহরণ তারা টেনে নিয়ে আসে, একটা জিনিস বোঝাতে গিয়ে আরেকটা জিনিস নিয়ে আসে। তা এরকম যদি কেউ না করতে পারে তাহলে তাকে কি করতে হবে? লেট হিম স্টাডি দ্য লয়ার্স কেস, তাহলে তাকে উকালতি পড়তে হবে। তাহলে উকালতি পড়লে সে কি হবে, কোন যুক্তি দিয়ে কি বোঝানো যায়, এগুলো সে খুব ভালো মতো জানবে।
তো এইভাবে দেখা গেল যে প্রত্যেকটা স্টাডি কোনো না কোনোভাবে আমাদের একটা না একটা জ্ঞানের ঘাটতিকে পূরণ করে। সো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড, অতএব জ্ঞানের জন্য আমাদের মনের যে ঘাটতি থাকে, ডিফেক্ট থাকে, সেই ডিফেক্টটা পূরণ করার জন্য আমাদের কোনো না কোনো উপায় আছে। স্পেশাল রিসিপ্ট মানে কি? স্পেশাল উপায়। যেমন করে রিসিপ্ট মানে কি? ডাক্তারের যে প্রেসক্রিপশন দেয় না বিভিন্ন রোগের জন্য, কি আলাদা আলাদা প্রেসক্রিপশন দেয় আমাদের ডাক্তার, তাই না? তো এরকম আমাদের মনের ঘাটতির জন্য এরকম আলাদা আলাদা স্পেশাল স্পেশাল রিসিপ্ট আছে, যে যদি আমরা স্টাডির মাধ্যমে ওইগুলোকে কি কি করতে পারি, সুন্দরভাবে ঘাটতিগুলোকে পূরণ করে ফেলতে পারি। তাহলে এই হলো স্টাডির উপকারিতা, অফ স্টাডিজ নিয়ে কথাবার্তা। কি কথা বোঝা গেল? অবশ্যই ইনকমপ্লিট রাখলেন, আসলে আরও কিছু থাকতে পারতো বা কিছু বলতো কিনা, বা কনক্লুশন নাই কোনো। দেখো এই এর কোনো কনক্লুশন নাই, ঠিক আছে, একটা না একটা তিনি বিষয়ে আলোচনা করে গেছেন। আচ্ছা বলো তো, আমরা তো প্যারাগ্রাফ পড়েছি তাই না? এটা কি জাতীয় এসে? ডেসক্রিপটিভ, ন্যারেটিভ, আর্গুমেন্টেটিভ, কোনটা? এটা কি জাতীয় হবে এসেটা? ডেসক্রিপটিভ। কেন এটা আর্গুমেন্ট নেই এখানে কোনো? স্যার আর্গুমেন্ট আছে। হুম, তিনি পক্ষে বিপক্ষে কথা বলে কি আর্গুমেন্ট করছেন না? জি স্যার দেখাচ্ছেন। হুম, তাহলে এটা কি এখানে আর্গুমেন্টেটিভ? কারণ তিনি আর্গুও করছে কোনটা ভালো কোনটা মন্দ, কি করলে ভালো হবে কি করলে মন্দ হবে, এই বিষয়গুলো কিন্তু তিনি আর্গুমেন্ট করে বোঝাচ্ছেন। অতএব এটা হচ্ছে এক ধরনের আর্গুমেন্টেটিভ। হ্যাঁ, যেটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো এই হলো আমাদের অফ স্টাডিজ নিয়ে মেনলি আলোচনা। এখন তোমাদের কাজ হবে অফ স্টাডিজ যে সামারি বা ক্রিটিক্যাল অ্যানালাইসিসগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলা। আর তোমাদের বইয়ে দেখবা যে ওখানে কিছু ছোট 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 শর্ট নোট আছে। হ্যাঁ, ওই শর্ট নোটগুলো তোমরা একটু বাড়িতে পড়বা, কারণ ওইগুলো নিয়ে আমাদের একটু আলোচনার বিষয় আছে। ওখানে প্রথমে সামারিটা পড়বা, সামারি ক্রিটিক্যাল অ্যানালাইসিস যেগুলো আছে সেগুলোকে ভালো করে পড়বা। কি বই আছে তোমাদের? বই আছে তো সাথে? জি স্যার। জি স্যার। জি স্যার। তো দেখো, আমি তোমাদের এই শীটটা শেয়ার করব, তার ভিতরে এই যে অফ স্টাডিজের এই অংশটুকু যে কথাটুকু বলা আছে এইটুকু তোমরা আগে একটু পড়বা, ঠিক আছে? এটা একটু পড়বা প্রথম দিক থেকে। আরেকটা হচ্ছে তোমাদের বইয়ে কিছু শর্ট নোট আছে এই জাতীয়, দেখো এগুলো তোমরা আগে থেকে পড়বে। দেখো এই যে ইউটিলিটারিয়ান বলতে কি বোঝায়, অ্যাফোরিস্টিক স্টাইল বলতে কি বোঝায়, হ্যাঁ, ম্যাকিয়াভেলি ফিলোসফি বলতে কি বোঝায়, ডাইডাক্টিসিজম বলতে কি বোঝায়, হ্যাঁ, ব্যাকন সেন্টেন্স স্ট্রাকচার এগুলো দিয়ে কি বোঝায়, কারণ এগুলো তোমার ব্রড কোশ্চেনে অনেক সময় আছে, ব্রড এবং শর্ট কোশ্চেনে। তাহলে এইগুলো তোমরা একটু বাড়িতে পড়বা, পড়ার পর আমরা আগামী দিন এইগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো দেখো টেক্সটে যদি কারো কোনো লাইনে কোনো সমস্যা থাকে একটু বলতে পারো। সমস্যা নাই স্যার। সমস্যা নাই স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে একটু পড়ে নিও তোমরা। আজকে আর নতুনটা শুরু করছি না। হ্যাঁ, তাহলে আবার একটু ভালো করে দেখবা। আর এই শীটটা আমি দিয়ে দিব, এখানে যে টিপস বা এই জাতীয় জিনিসগুলো আছে সেটা একটু পড়ে ফেলবা, তাহলে তোমাদের বোর্ড কোশ্চেনের জন্য কার্যকরী হবে, ঠিক আছে? এই এসেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকবার কোনো না কোনো কোশ্চেন এখান থেকে থাকে। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। আগামী শনিবারে আবার কথা হবে। ওকে, তাহলে সবাই ভালো থাকো, যদি কারো কোনো সমস্যা না থেকে থাকে। আচ্ছা, তো বাই।